গল্প সে আমার সন্ধ্যাপ্রদীপ নুসরাত সুলতানা সেজুতি গল্পের 11তম অংশ 38। নির্জন হাটখোলা দুপুর। জ্বলন্ত সূর্যটা গাড়ির সাথে পাল্লা দিয়ে ছুটছে। ড্রাইভিংয়ে নাহিদ একেবারেই আনাড়ি। শিখে রাখা দরকার, তাই শিখেছিল। শেষ কবে হুইল ঘুরিয়েছে মনেও নেই। টিরুর ভারী জিপ সামলাতে বেশ কসরতে পড়ে গেছে বেচারা। এক একটা ঢালে লেগে গাড়ির চাকায় হাওয়ায় ভেসে উঠছে। এত সাবধানে চাল্লাছে নাহিদ। ভাগ্যিস মফস্বল। শহরের মেইন রোড হলে এতক্ষণে মর্গে থাকতে হতো। নাহিদের মুসিবতের ডগায় দাঁড়িয়ে আছে নুহা। পরীক্ষার জন্যে বেঁধে দেয়া সময়টা তরতরি এগিয়ে যাচ্ছে তার। 12টা পেরিয়েছে। হয়তো এত সময়ে হলো ভর্তি করে বসে গেছে সবাই। পরীক্ষা কি শুরু হলো? ঠিক সময়ে পৌঁছাতে পারবে তো সে? দেরি করলে ঢুকতে দেবে তো? অথচ নুহার মাঝে এসব নিয়ে বিশেষ উদ্বেগ নেই। নাহিদের পাশের সিটে কঠিন হয়ে বসে আছে মেয়েটা, বুকের ভেতর কিছু সশব্দের ধুকপুকানির রেশ। তারা মিছিল তুলছে, স্লোগান দিচ্ছে। একের পর এক দাবিতে নাভিশ্বাস দশায় ফেলছে কখনো। এই যে ও নাহিদের প্রেমে পড়ল, এতে যে পুরো পৃথিবী চট করে বদলে গেল আজ। এরপর থেকে সেও মরবে। পুষ্পিতার মতো জ্বালায়, যন্ত্রণায়, উদাসীনতায়। অবশ্য পুষ্পিতাকে তো তীব্র স্যার ভালোবাসেন। একটা আস্ত দুনিয়া ভেঙে গুড়িয়ে দিতে পারেন ওকে পাওয়ার জন্যে। কিন্তু নাহিদ ঘ্যাসটা কি ওকে ভালোবাসে? নুহা আর চোখে একবার দেখল তাকে। ছেলেটার হাবভাবে ব্যস্ততা। এক হাত হুইলে আটকে, অন্য হাতের ঘড়ি দেখছে বারবার। দু কাঁধে যে দায়িত্বের একটা বড় ভার, নুহাকে পরীক্ষার হলে পৌঁছে দেয়া। সেটা তার অক্ষরে অক্ষরে পালন করা চাই। পাশে বসা মেয়েটির দিকে কি আদৌ কোনো খেয়াল আছে? যে মেয়ের আড়াআড়ি দিগন্তের বিস্তৃতিতে এখন থেকে শুধুই একটা সূর্য উঠবে। আর তার নাম হবে নাহিদ। এসব কি বুঝবে সে? বুঝবে কেন? যার দেহমন প্রাণ সব জুড়ে অন্য কেউ। যার ছবি লোকটা এখনও ওয়ালেটে নিয়ে ঘোরেন। যার প্রসঙ্গ উঠলেই তার কণ্ঠ ভিজে আসে। সেই মানুষকে টপকে ওনার মনে কি আদৌ জায়গা পাবে নুহা? নুহার উদ্ভট ভাবনার তল হতেই একটা দীর্ঘশ্বাস ঠিকরে এলো বুকে। সেদিন পুষ্পিতাকে কত গর্ব করে বলেছিল, আমি কখনো প্রেমেই পড়ব না। অথচ কি হল? পড়ল তো পড়ল এই মিনমিনে লোকের প্রেমেই। ইস, এই ব্যথা, এই আফসোস কাকে দেখাবে নুহা? যে দেখবে সে নিশ্চয়ই অট্টহাসিতে ফেটে পড়বে ওর ওপর। নুহার মন খারাপ বাড়ল। হতাশ চিত্তে সিটে মাথা এলিয়ে দিতেই নাহিদ ফিরল এদিকে। কণ্ঠে তার একই রকম উদ্বেগ। আপনার কি এখনো মাথা ঘুরছে? নুহা ছোট্ট একটু ঢোক গিলল। দুপাশে মাথা নাড়ল নিশ্চুপ। নাহিদের স্বস্তি হল না তাও। মেয়েটা এত কথা বলে, এত চটপটে, হঠাৎ এমন চুপসে গেল কেন? আচ্ছা, ওনার রাগ কি এখনো কমেনি? কি ঠিক করেছে, সত্যি ওর সাথে কথা বলবে না? নাহিদ কোমল কণ্ঠে ডাকল, নুহা, মিস নুহা। গভীর ভাবনায় বুধ মেয়েটা উত্তর দিল না। নাহিদের সন্দেহ প্রগাঢ় হয়। নুহার ডান হাতটা পাশেই ছিল ওর। ত্রস্ত তার ওপর হাত রাখল নাহিদ। মেয়েটা চমকে ওঠে কিছু। সিটে লেপ্টে থাকা মস্তক তৎপর শটান করে ফেলে। নাহিদ শিশুর মতন সুধাল, রাগ কি ভাঙেনি? এখনো আমার ওপর ক্ষেপে আছেন? নুহা কি বলবে বুঝতে পারছে না। জিভের ডগায়, কিংবা মনে? জবাব নেই তার। নাহিদের আশেপাশে থেকে মন হারানোর যে অদম্য ক্ষতি হয়ে গেল, সেটার ক্ষতিপূরণ কে দেবে এখন? এজন্যেই আগুন আর বরফ পাশাপাশি রাখতে নেই। কিন্তু এখানে ওনারই বাকি দোষ। নুহা যেচে এই ক্ষতি ডেকেছে। প্রেমে পড়েছে আগ বাড়িয়ে। নাহিদ তো আর প্রেমে পড়তে বলেনি। তাহলে অহেতুক রাগ দেখিয়ে লাভ কি? শক্ত মুখটা হঠাৎ নরম হল নুহার। অল্প হেসে জানাল, না। এতক্ষণে স্বস্তি পেল নাহিদ। নুহার হাসি, তার ছোট্ট একটু উত্তরে বুক ফুলিয়ে লম্বা শ্বাস টানল। যাক বাবা, বাঁচালেন। আপনি যখন বললেন না, আমার সাথে আর কখনো কথা বলবেন না, আমার যে কি খারাপ লাগছিল। নুহা আর কিছু বলেনি। কালচে পিচের রাস্তাটায় একভাবে চেয়ে রইল। দেখতে দেখতে তার ভার্সিটির চওড়া সাইনবোর্ড নৈকটে এলো। নাহিদ ব্রেক কষতেই জ্বরের মতো নেমে গেল নুহা। 2 পা গিয়ে পিছু ফিরল আবার। নাহিদ প্রফুল্ল হেসে বলল, অল দ্য বেস্ট। নুহার নিশ্চুপতা, সৌজন্যবোধ কাটাতে পারেনি আজ।
চুপচাপ হাঁটা ধরল সে। ক্ষুদ্র শরীরটা আস্তে ধীরে ক্যাম্পাসের ভেতরে ঢুকে যায়। নাহিদ এত শত ভাবল না। ত্রস্ত চিত্তে গাড়ি ঘোরাল। একটা দায়িত্ব শেষ, এখন অফিসে ছোটার পালা। যদিও চাকরি নেই কনফার্ম, তাও একবার দেখে আসবে না হয়। রান্নাঘর ছেড়ে একরকম ঝড়ের মতো ছুটে এসেছেন সালমা। খোরশেদও গায়ের ব্যথা নিয়ে বসে থাকতে পারেননি। সব মিলিয়ে বসার ঘরে ছোটখাটো পরিবারটার বিস্তর এক মিলন মেলা বইল। মিথিলা শুধু কাঁদছে, চোখের মাঝেই যেন শতাব্দীর বন্যা। গলা, বুক, শাড়ির পার ভিজে চপচপে তাতে। সালমা বেগম হাঁসফাঁস করছেন। মেয়ের কান্নায় আপনা আপনি জল এসেছে চোখে। খোরশেদের ভেতরটাও একই রকম উত্তাল। উন্মুখ হয়ে মেয়েকে দেখছেন তিনি। দুজনের কেউই কিচ্ছু বুঝতে পারছেন না। প্রশ্ন অনেক, উত্তর নেই। মিথিলা হঠাৎ কোত্থেকে এলো, কোনো রকম খবর না দিয়ে, না বলে। আর চেহারার কি অবস্থা! ভদ্রলোক কাতর চোখে মেয়েটাকে ভালো করে দেখলেন। পরনে হাফসিল্কের সাদামাটা শাড়ি, কোনো মতে হাতখোপা করা চুল। একটা ভারী লাগেজ ছাড়া কিছু নেই সাথে। মুখখানা দেখো, শুকিয়ে এইটুকুন, যেন কত কাল ঠিক করে খায়নি। চোখের নিচেও তো কালি পড়েছে। হায় আল্লাহ, কি মেয়ে তার! বিদেশ গিয়ে কি হয়ে এলো? মিথিলা তখন মায়ের বুকে দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে হুহু করে কাঁদছে। খোরশেদ কিছু জিজ্ঞেস করতে চেয়েও ঠোঁট নামিয়ে নিলেন। রাহাত শোবার ঘর হতে টেবিল ফ্যান টেনে টুনে আনল। বসার ঘরের সিলিং ফ্যানে বাতাস কম, মিথিলা এসেই ঘেমে কেমন চটচটে হয়ে গেছে। ফ্যানটাকে সেট করে বোনের দিকে ঘুরিয়ে রাখল সে। কিছু যখন বলতে যাবে, সালমা বেগম চোখের ইশারায় চুপ বোঝালেন। উদ্যোগী রাহাত তৎপর থেমে গেল। ভদ্রমহিলা মেয়ের পিঠে বিশ্রান্ত হাত বোলাচ্ছেন। কেঁদে কেটে তার হেঁচকি তোলার দশা। কোনো বড়সড় ঘটনা যে ঘটেছে সালমার বুঝতে বাকি নেই। ভেতরটাও কু ডাকছে কেমন। ইয়া আল্লাহ, আজকেই একটা বিপদ গেল। আবার কি অপেক্ষা করছে কে জানে। মিথিলাকে হেঁচকি তুলতে দেখে আবার ভেতরের ঘরে ছুটে গেল রাহাত। এবার ফ্যান নয়, পানি নিয়ে এসেছে। সাথে রেখেছে এক বাক্স টিস্যু। বোনের টুকটাক যত্ন নেয়ার প্রসেস যথাসম্ভব শেষ করে তবেই দম নিল ছেলেটা। মিথিলা সময় নিয়ে সামলে উঠল নিজেকে। হেঁচকিটা যখন বন্ধ হলো একটু, সালমা খুব মোলায়েম কণ্ঠে ডাকলেন, মিথিলা, আম্মু, ঠিক আছো তুমি? মেয়েটা মুখ তুলল বুক থেকে। নাক টেনে মাথা নাড়ল আস্তে। রাহাত ত্রস্ত গ্লাস বাড়িয়ে ধরে। পানি খাও আপু, গলা শুকিয়ে গেছে না। এইটুকু মানুষ, অথচ যত্নের বহরে মিথিলার বুকের কষ্টটা আবার দলা পাকিয়ে উঠল। এই ভাইটাকে ও কত অবহেলা করেছে এক সময়। কাছে ডেকে কখনো আদর করেছে কি না বলতে পারবে না। চোখ দুটো তার আক্ষেপে ভিজে উঠল আবার। খোরশেদ মুখ খুললেন এতক্ষণে। রয়ে শুধালেন, কি হয়েছে মা, তোমার এই অবস্থা কেন? মিথিলা চুপ করে মাথা নুয়ে রইল। সালমা বললেন, পলাশ আসেনি? ওই কি তোকে বাড়ির সামনে দিয়ে গেল? তাহলে ওপরে এলো না কেন? মিথিলা আন্ত থেকেই বলল, আমি একাই এসেছি মা। সালমা খোরশেদ মুখ চাওয়াচাওয়ি করলেন। বুঝতে না পেরে বললেন, একা কেন? মিথিলা বাবার পানে বিষণ্ণ মুখ তুলল। মনের ভেতর স্রোতের মতো বিষাদ উগলে দেয়ার প্রস্তুতি নিল কেবল। হঠাৎই আর্ত নয়নে সতর্ক এলো। খোরশেদের দিকে খেয়াল পড়তেই এক দফা বিস্ময় মুখ থুবড়ে পড়ল যেন। উদ্বিগ্ন হয়ে বলল, একই বাবা, তোমার কি হয়েছে? ব্যান্ডেজ কেন হাতে? মাথায় লাগলো কি করে? আম্মু, কি হয়েছে বাবার? সালমা বলতে গেলে খোরশেদ কথা কেড়ে নিলেন। আরে শান্ত হও মা, তেমন কিছু হয়নি। সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছিলাম, সেজন্যেই হাতে মাথায় চোট লেগেছে। সেরে যাবে। সিঁড়ি থেকে পড়েছ? কিভাবে পড়লে বাবা? একটু দেখে হাঁটবে তো। ইস, কি অবস্থা! অনেক ব্যথা লেগেছে তাই না? ডাক্তার কি বললেন, কবে ঠিক হবে হাত? মেজর ইনজুরি না তো? মিথিলা নিজের কান্না ভুলে গেছে। সব চিন্তা তার বাবাকে নিয়ে। খোরশেদ অবাক না হয়ে পারলেন না। এই তো কিছু মাস আগে, যখন সালমা ওয়াশরুমে পড়ে গিয়ে একটা গোটা দিন হাসপাতালে ছিলেন। মেয়েটা একবার জিজ্ঞেসও করেনি। উল্টে দাদির সাথে রান্না করা নিয়ে কত তর্ক করে গেল। আর আজ চোখমুখেই বাবার প্রতি তার কত শত বেদনা।
মেয়েটা কি সত্যিই এত বদলে গেছে? ক্ষণ নীরবতা ছিন্ন করে জবাব দিলেন ভদ্রলোক। এত ভেবো না, আমি ঠিক আছি। তুমি তোমার কথা বলো, কি অবস্থা করেছ নিজের? ওখানে খাওয়া দাওয়ায় কি খুব অসুবিধে হচ্ছিল? মিথিলার মুখ জুড়ে সেই মেঘটুকু ফেরত এলো আবার। চুপ থেকে সময় নিয়ে বলল, আচ্ছা বাবা, আমি যদি আগের মতো তোমার কাছে থাকতে চাই, তোমার টাকায় খাই, তাহলে কি তুমি আমাকে বোঝা মনে করবে? খোরশেদ কপালে ভাঁজ ফেলে বললেন, এ আবার কেমন কথা মা? তুমি আমার বোঝা কেন হবে? কিন্তু ভয়ের পোকা বুকে কামড়ে উঠল সালমার। চট করে মেয়ের থুতনি নিজের দিকে ফেরালেন। কণ্ঠ সচেতন, পলাশের সাথে কিছু হয়েছে তোর? ঠিক জায়গায় ঘাপড়ায় মিথিলা কেঁদে ফেলল। ঠোঁট ভেঙে খুব আস্তে বলল, পলাশ আমাকে তালাক দিয়েছে মা। পুষ্পিতার অবস্থা করুন। সকাল থেকে পেটে দানা না পড়লেও পুরো এক জগ পানি সাবার করে ফেলেছে। হাত পায়ে ভূমিকম্প নিয়ে গ্লাস তুলছে, ঢকঢক করে পানি খাচ্ছে। কখনো চোরা চোখে দেখছে হাত দুয়েক দূরে দাঁড়ানো পুরুষটিকে, কিন্তু সে পুরুষের মাঝে ভ্রুক্ষেপের খবর নেই, তারাও নেই কোনো। নেই অধৈর্য হওয়ার সামান্যতম ছাপ। পুষ্পিতা পুরো জগ খালি করে তবেই থামল। হাত তুলে মুখ মুছে দম ফেলল ঘন ঘন। তীব্র তখনও বুক চিতিয়ে দাঁড়িয়ে। মেয়েটা ওদিকে ফিরতেও পারছে না। স্যার তখন কি বলেছিল ভাবলেও ঠোঁটের ডগায় জান চলে আসছে। কি ইঙ্গিত দিল ওকে? সামনে বাজে অবস্থায় থাকতে হবে মানে কি? পুষ্পিতার সব এলোমেলো, অগোছালো। তীরর কথায় কাজে আরও চুরমার হয় তা। স্যার যেভাবে কাছে আসেন, কথা বলেন, এতে তো পুষ্পিতার অন্যরকম লাগে। মনে হয় স্যার ওকে পছন্দ করেন। তাহলে তনুজা, স্যার কি ওর প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট করেননি? পুষ্পিতার হুট করেই মনে পড়ল তনুজার বলে যাওয়া কথাটা। অ্যাম্মা, তনুজা যে বলেই গেছিল দুদিন কলেজে আসবে না, বিয়ে খেতে যাবে। আর পুষ্পিতা কি না ওদের প্রেম দেখার ভয় কলেজে গেল না? ও এত বোকা? নুহাই ওকে ঠিক নামে ডাকে। ও আসলেই একটা গাধি। পুষ্পিতা ঝট করে তীরর দিকে ফিরল এবার। অমনি সে ভ্রু তুলল একটা। শেষ। শুকনো মুখে মাথা নাড়ল পুষ্পিতা। তীব্র কাছে এগিয়ে আসে, খালি জগটায় একবার চোখ বুলিয়ে বলে, থ্যাঙ্ক গড যে একটা জগের ওপর দিয়ে গেলে। আমি তো ভাবলাম ছাদ থেকে ট্যাঙ্কটাও এনে দিতে হবে। পুষ্পিতা ঠোঁট উল্টাল। তার গায়ে ওড়না আছে এখন, কিন্তু একটু আগের কথা ভাবলেই তো কুণ্ঠায় মাটির তলায় ঢুকে যাচ্ছে। তীব্র স্যার স্যার ভাবটা টেনে আনল চেহারায়। তেমনি গুরুগম্ভীর কণ্ঠে বলল, কলেজ যাওনি কেন? পুষ্পিতা মিনমিন করল, সশরীর খারাপ। তীব্র কথা নেই, বার্তা নেই, হুট করে কপালে হাত রাখল ওর। তারপর নিয়ে এলো গলায়, সুধাল চিন্তিত স্বরে, জ্বর তো নেই? কি হয়েছে? পুষ্পিতা তাড়াতাড়ি জবাব দিতে পারল না। চোখ দুটো বুজে মাথা নুয়ে রাখল। স্যার যখন তখন ছোবেন, উদ্ভট কথা বলবেন, তাতে কিছু না। আরও এসবের ভার নিতে না পেরে পানি খেলেই দোষ? তীব্র নিজেই বলল, তোমারও কি মাথা ঘুরছে? পুষ্পিতা বুঝতে না পেরে বলল, আমারও। আর কার মাথা ঘুরছে? বাইরে দেখলাম তোমার বন্ধুরও একই অবস্থা। নাহিদ মাথায় পানি দিয়ে দিচ্ছিল। সে কি? হাওয়ার বেগে ছুটতে নেয়া পুষ্পিতাকে কোনোই চেপে আটকাল তীব্র। যেতে হবে না, চলে গেছে ওরা। এখন কেমন আছে নুহা? সেসব তুমি নুহার থেকেই জেনে নিও। তোমার কি হয়েছে আমি সেটা শুনতে এসেছি। পুষ্পিতা দুম করে বলে ফেলল, আমার তো কিছু হয়নি। এই যে বললে শরীর খারাপ। মেয়েটা থতমত খায়। সব উত্তর কেমন জট পাকিয়ে গেল। মুখের অবস্থা দেখেই তীব্র বুঝে ফেলল সব। এর মানে মিথ্যে বলেছ। তুমি ইচ্ছে করে কলেজ যাওনি তাই না? ওকে, মিথ্যে যখন বলেইছ, কারণ আর শুনতে চাইব না। তবে হ্যাঁ, এরপর থেকে আমি যেন তোমাকে ক্লাসে গিয়ে পাই। না পেলে? পুষ্পিতা চোখ তুলে চাইল। না পেলে কি? প্রশ্নের আগেই তীব্র জানিয়ে দিল, আর ভাবব না। সেদিন আমার ঘরে যা হয়নি, সেটাই হবে এবার। তখন তার দায়ভার কিন্তু আমাকে দিতে এসো না। তারপর বেরিয়ে গেল তীব্র। পুষ্পিতা মন খারাপ করে চেয়ারে বসে থাকে। আল্লাহ যে ওর মাথায় এত গোবর দিল কেন? একটুখানি বুদ্ধি দিলে কি এমন হতো? পরদিন ঠিকই কলেজে গেল পুষ্পিতা। তীরর হুমকিতে কি না কে জানে।
তবে ভেতর ভেতর যে একটা অমোঘ টান, সেটার আর লাগাম টানা যায়নি। আর ক্লাসের দরজার দাঁড়িয়েই পুষ্পিতা আবিষ্কার করল, তার ধারণা ভুল। দুদিনের কথা বলেছিল তনুজা, কিন্তু মেয়ে তো ক্লাসেই বসে আছে। তাহলে কি যায়নি? পুষ্পিতা গাল ফুলিয়ে দম ছাড়ল। কিছুটা সহ্য শক্তি আর সাহস টানল বুকে। তনুজা স্যারকে নিয়ে আজ যাই বলুক না কেন, ওর যেন কষ্ট না হয়, কিংবা হলেও যেন বোঝা না যায়। তনুজা তখন মুঠোফোনে মগ্ন। পুষ্পিতা পাশে এসে বসল, জিজ্ঞেস করল আগ বাড়িয়ে, কেমন আছো? তনুজা নড়ে ওঠে। পুষ্পিতাকে দেখেই বলল, হেই কি অবস্থা তোমার, কেমন আছো? পুষ্পিতা মনে মনে বলল, আর ভালো থাকা, কি যে হচ্ছে আমার সাথে কিচ্ছু বুঝতে পারছি না। মাঝে মধ্যে মনে হয় আমি বেশি বেশি ভাবছি। টেকনাফ নিয়ে ভাবতে গেলে অটোমেটিক তেঁতুলিয়ায় চলে যাচ্ছি। আবার মনে হয় যা ভাবছি সবই ঠিক। প্রেমে তো তুমি আমি দুজনেই পড়েছিলাম, তাও একই মানুষের। তোমার হাসিটা কি সুন্দর, অথচ আমাকে দেখো হাসতে গেলেও মনে হচ্ছে দাঁতে ব্যথা লাগছে। আমার বেলাতেই কেন, যত প্রেম তত জ্বালা। ও মা, একটা প্রশ্ন করলাম, আর এত কি ভাবছ? না কিছু না তো। তোমার কথা বলো। বিয়ে খেতে যাওনি? হ্যাঁ গেছিলাম তো। আমাদের তো কাল ফেরার কথা ছিল। হুট করে ভাইয়ার এক্সাম রুটিন দিয়েছে, আর ব্যাস, ফুল ফ্যামিলি ব্যাক টু গাজীপুর। ভালোই তো হয়েছে, একদিন আগে পেলাম তোমাকে। তনুজা হাসল, ওর দিক ফিরে উচ্ছল কণ্ঠে বলে, জানো ওখানে কি হয়েছে? আমরা এত মজা করেছি না। আর বরের একটা কাজিন আছে বুঝলে, কি যে হ্যান্ডসাম। আমি তো দেখেই মেল্ট হয়ে গিয়েছিলাম, এত দারুণভাবে কথা বলে। একদিন আগে আসায় আমার খুব মন খারাপ হয়েছিল, তাই ওকে আমার নম্বর দিয়ে। পুষ্পিতা পথিমধ্যেই কথা কেড়ে নিল। এক মিনিট, অন্য কারো প্রতি মেল্ট হয়েছ মানে, তুমি না তীব্র স্যারকে পছন্দ করো? ব্যাস, তনুজার কথা বন্ধ। হুঁশ পেতেই জিভ কামড়ে ধরল। এতক্ষণের সবটা জিভ ফসকে বেরিয়ে গেছে। মুখবিবরের চোর চোর ভাবটা স্পষ্ট দেখল পুষ্পিতা। বলল সোজাসুজি, কি হয়েছে বলো তো? আমার থেকে কিছু লুকাচ্ছ তুমি? তনুজা আমতা আমতা করল, না মানে ওই। কি মানে? যাওয়ার আগে স্যারের সাথে সবকিছু ঠিকঠাক করে গেলে, আর ফিরলে অন্য কাউকে নম্বর দিয়ে? ব্যাপারটা কেমন গোলমেলে না? তনুজা ঠোঁট উল্টে বলল, আমার কি দোষ? আমি তো সত্যিই স্যারের ওপর ক্রাশ ছিলাম। ফুলও নিয়ে গেলাম প্রপোজ করতে, দেখিয়েছিলাম তো তোমাকে। কিন্তু সে আমার ফুল নেয়া তো দূর, আমার মনের কথাও শোনেনি। পুষ্পিতা নড়েচড়ে বসল। শোনেনি মানে? কি বলেছেন স্যার? তনুজা কণ্ঠ চাপে, কাউকে বলবে না তো? না, বলো প্লিজ। পুষ্পিতার ভেতরটা উত্তেজনায় ফাটছে, অথচ ওপর থেকে ঠান্ডা থাকতে চাইল। তনুজা খুব দুঃখ নিয়ে বলে, আসলে ওই দিন স্যারের অফিসে গেলাম না। স্যার তখন ভেতরেই ছিলেন। আমি গেলাম, ভেতরে ঢুকলাম। স্যার আমার দিক চেয়ে বললেন, কিছু বলবেন? আমার তো তখন সারা শরীর কাঁপছে। কোনোরকম পিঠ থেকে লুকানো হাতটা সামনে বাড়িয়ে ধরেছি। যেই হা করে বলতে যাব কিছু, স্যার এমন এক ধমক দিল আমাকে। আমি ভালোবাসির ভটাও আর মুখে আনতে পারিনি। ওখান থেকে এক দৌড়ে পালিয়ে এসেছি জানো। স্যার যে কেন করলেন এমন? আমি কি কম সুন্দর বলো তো? পুষ্পিতা হতবাক, স্তব্ধ। তনুজা নিজেই বলল, কথাটা শুনে তোমার খারাপ লাগছে তাই না? আমারও লেগেছিল জানো। হ্যাঁ আমি একটু ঘন ঘন এরোর ওপর ক্রাশ খাই, কিন্তু স্যারকে তো পার্মানেন্ট রাখতে চেয়েছিলাম। স্যার সেটা বুঝলেনই না, নিষ্ঠুরের মতো আমাকে ধমক দিয়ে পাঠিয়ে দিলেন। পুষ্পিতা বিমূরতায়ও খেয়াল করল, তনুজার কথায় মন খারাপ, কিন্তু চেহারার ওর মতো কষ্ট পাওয়ার ছিটে ফোটাও নেই। হলে আছি, না হলে নেই ভাব। ছটফটে গলায় শুধাল, তাহলে এখন কি করবে তুমি? স্যারকে ভুলে যাবে? তনুজা কাঁধ উচাল, আর কি করব? ওই দিন ওনার ধমক শুনেই তো বুঝেছি, এনাকে দিয়ে আমার পোষাবে না ভাই। আরে বাবা, কোন ছেলে মেয়েদের হাতে ফুল দেখলে অমন আগুন চোখে চায়? আউট বলে চিৎকার করে ওঠে। আমি যদি ভয়ের চোটে ওখানে মরে যেতাম, তার দায়টা কে নিত? কিন্তু স্যারকে না তুমি ভালোবাসো?
উফ, তুমিও না পুষ্পিতা, সব কিছু এত সিরিয়াসলি ধরে বসে থাকো। গ্রো আপ ভাই। স্যারকে প্রথম দেখে শুধু আমার কেন, কলেজের অর্ধেক মেয়ের ভালো লেগে গেছিল। আমি তার মধ্যে প্রপোজ করতে গিয়ে একটা ধমক শুনে এসেছি। এখন কথা হলো, একটা ছ্যাঁকা খেয়েছি বলে সারাজীবন কি সেই শোকে ব্যাকা হয়ে থাকব? মুভ অন করতে হবে না? কতটুকু বয়স আমার, এখনও তো ঠিক করে জীবনটাকেই উপভোগ করতে পারিনি। আর তুমি সেদিন ঠিকই বলেছিলে বুঝলে। আমিও ভেবে দেখলাম, শিক্ষক আসলেই বাবা মায়ের সমান। তাই স্যারের কথা মাথা থেকে ঝেড়ে আমি সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছি। ওই জন্যেই বিয়ে বাড়িতে একজনকে ভালো লাগায় ভাবলাম স্যারকে না হয় মনে মনেই দাফন দিয়ে দেব। পুষ্পিতা পাথর হয়ে থাকল, নরল না, চরল না, কিছু বলল না। তনুজার কথায় তার মাথার ওপর আকাশ ভাঙার দশা। এই মেয়ে কথায় কথায় ক্রাশ খায়। স্যারের ওপর ক্রাশ থেকেই প্রপোজ করতে গিয়েছিল। ভালো টালো কিচ্ছু বাসে না, ওর মতো তো নয়ই। একটা ধমকেই যে অন্য ছেলের দিকে ইউটার্ন নেয়, তার পছন্দ অপছন্দ নিয়েও যথেষ্ট সন্দেহ। আর স্যার তনুজার থেকে ফুলি নেয়নি। অ্যাকসেপ্ট করা তো দূরের কথা, অথচ সে কি না এত কিছু ভেবে ফেলেছিল। কষ্টে দুঃখে তনুজা আর স্যারের বাবু অবধি চলে গেছে। হে আল্লাহ, বোকার মাথায় গোবর থাকে, ওর মাথায় নিশ্চয়ই তাও নেই। পুষ্পিতা পুতুলের মতো উঠে দাঁড়াল। তনুজা শুধায়, কোথায় যাচ্ছ? উত্তরে পুষ্পিতা কিছু বলেনি। বিহ্বলতায় মুখে কথা আসছে না, চুপচাপ চলে এলো বাইরে। লোকের চোখ এড়াতেই নিজের গালে সপাটে একটা চর বসাল। তারপর বিড়বিড় করল রেগেমেগে, ছি পুষ্পিতা, তোর তো গাধা হওয়ারও যোগ্যতা নেই। পুষ্পিতা কিছুক্ষণ নিজের ওপর ফুঁসল, কখনো রাগে, কখনো দুঃখে। একটা মিথ্যে মিথ্যে আন্দাজের জের ধরে কত কষ্টই না পাচ্ছিল এই কদিন। স্যারের থেকেও দূরে যাবে ভেবেছিল। ইস, ভালোবাসার জোরে ভাগ্যিস যেতে পারেনি। গেলে এই আফসোস, এই পরিতাপ কাকে দেখাতো পুষ্পিতা? মেয়েটার হঠাৎ চোখ পড়ল কলেজের ওপারের দালানে। করিডোর দিয়ে কোথাও একটা হেঁটে যাচ্ছে তীব্র। ক্লাসের ঘণ্টাও পড়ল তখন, সবাই ভেতরে ঢুকল। কয়েকজন শিক্ষক বেরিয়ে এলেন টিচার্স রুম হতে। অথচ পুষ্পিতা ভুলে গেল সব মানে সব। ইহকালের এই মুহূর্তকে তুচ্ছ করে তীরর উদ্দেশ্যে ছুটল সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। ৩৯। এক চোট দমকা হাওয়ার মতো চেনাজানা ভয়ার্ত বিভ্রান্ত রূপসীকে নিজের দিকে ছুটে আসতে দেখে তীব্র থমকে দাঁড়ায়। শ্বেত শটান ললাটের মাঝে কিছু রেখার মেলা চিহ্ন তুলে চাইল। এই সময় ভীতু মেয়ে ক্লাসে না গিয়ে এখানে কেন? তীব্র বুঝতে না পেরে হাতঘড়ি দেখল, ঘণ্টা তো মাত্রই পড়েছে। তাহলে ততক্ষণে পুষ্পিতা এসে সামনে থামল। মৃগনয়ন জোড়ায় তার চাঁদের মতো খুশি। আনাচে কানাচে কেবল জ্যোৎস্নার আলো। মেয়েটার হাস্যোজ্জ্বল মুখখানা বড় মন দিয়ে দেখল তীব্র। হাঁপাচ্ছে, বক্ষপটে ঘন শ্বাসের ওঠানামা, কাজলবিহীন চোখে কিছু বলতে চাওয়ার ইচ্ছে। রং ছাড়া ওষ্ঠপুটে ভিন্ন কোনো উৎসব। পুষ্পিতা এর মাঝেই আউড়ে উঠল কবার, স্যার আমি। কিন্তু উদ্বেগ আর উত্তেজনায় কিচ্ছুটি বলা হল না। তীরর কণ্ঠে বিভ্রম, তুমি এখানে কেন? ক্লাসের সময় হয়েছে না? পুষ্পিতার মনের ভেতর গলা ফাটাল। ক্লাস গোল্লায় যাক, এই মুহূর্তে আপনার থেকে আমার কাছে দামি কিচ্ছু নেই। আমি আর আপনাকে ভুল বুঝব না স্যার, আর কখনো না জেনে বুঝে আপনাকে নিয়ে উল্টোপাল্টা ভাবব না। তরুণীরা অন্তপ্তের তোলপাড় ছাপ ফেলল মুখবিবরেও। কিন্তু এত অব্যক্ত কথা তীব্র কি বুঝেছে? হয়তো না। তবে এর মাঝেই স্বীয় কক্ষ ছেড়ে প্রিন্সিপাল বেরিয়ে এলেন। পুষ্পিতার পেছনে ওনাকে দেখে তীব্র নড়েচড়ে দাঁড়াল। এই এক লোক কলেজে আসা থেকে তার পেছনে পড়ে আছেন। কেন ফোরকানের ওর প্রতি এক্সট্রা তোষামোদ, সেটা ওনার যাচাই করা চাই। তীরর নজর তখন ভদ্রলোকেই। এই তো পুষ্পিতাকে ওর পাশে দেখে কপাল কুঁচকে ফেলেছে। ঝড়ের গতিতে হেঁটে আসছে এদিকে। তীব্র ব্যস্তভাবে বলল, ক্লাসে যাও, স্যার আসছেন। তারপর সোজা লাইব্রেরির পথ ধরল সে। অনুকূলের পরিস্থিতি হুট করে বদলে যাওয়ায় প্রিন্সিপাল নিজেও দাঁড়িয়ে গেলেন। কিন্তু পুষ্পিতার এত মন খারাপ হল। ও যা বলতে এসেছিল স্যার তো শুনলেনই না।
কিছুক্ষণ তার যাওয়ার দিকে ঠোঁট উল্টে চেয়ে হুট করে হাসল পুষ্পিতা। স্যার আর ওর গন্তব্য তো একই। এখন না হয় চলে গেছে, তাতে কি? ছুটির পরে তো বাড়ি একই সাথে ফিরবে। তখন যা বলার ছিল সব বলে দেবে পুষ্পিতা। পুষ্পিতা ভেবেছিল কলেজের বাইরে তীব্র থাকবে, যেমনটা সব সময় হয়। মানুষটা ওর জন্যে জিপ নিয়ে অপেক্ষা করে, কিন্তু আজকে সে নেই। পরশুর মতন হুস হুস করে জিপ টেনে কোথাও একটা চলে গেছে। সারা পথেই নিয়ে রিকশায় মুখ গোজ করে বসেছিল বেচারি। যেই মাত্র ও মানুষটার প্রেমে একটু গভীরভাবে পড়ল, অমনি তার পালাই পালাই শুরু। নুহার পরীক্ষা শেষ হতে হতে বেলা ৩টা বেজে গেছে। পরীক্ষা ভালো হয়েছে যদিও, বলতে গেলে যা ভেবেছিল, যতটুকু ভেবেছিল তার থেকেও অনেক বেশি ভালো। অথচ কি পাহাড় সমান মন খারাপ নিয়ে ঢুকেছিল হলে। প্রশ্নপত্রে চোখ বোলাতেও যেন 1000 টন ক্লান্তি। তাও সব ঘোড়ার গতিতে লিখে এসেছে। কিন্তু এমন মিরাকল মেয়েটার জীবনে আজ অবধি কোনোদিন হয়নি। নাহিদকে নিয়ে ভাবতে বসে এতদিন যা যা পড়েছিল, বেমালুম ভুলে গেছিল সেসব। উত্তরপত্রে কলম ছোঁয়ানোর আগেও নুহার মাথায় কিচ্ছুটি ছিল না। তাও আচ্ছা, এসব কি তাহলে ঢ্যাসটার প্রেমে পড়ার টনিক? গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে নুহা আনমনে হাসল। সিঁড়ির প্রথম ধাপে পা ফেলবে, আচমকা পিছু ডাকল তীব্র। নুহা চকিতে ফিরে চায় সে। তীব্র একা নয়, সাথে নাহিদও আছে। প্রথমবার ওকে দেখে নুহার মেয়েলি শরীর গুটিয়ে আসে। পিঠের হাড় ছুঁয়ে দুধ সাদা সফেদ স্রোত কলকলিয়ে বয়ে যায়। সাথে কাঁধের ওপর আষ্ঠেপৃষ্ঠে এক পশলা জড়তা এসে ভিড়ল। দেহের ভাজে ভাজেও হাজার মন সংকোচ। উফ, প্রেম কি মারাত্মক জ্বালাময়ী। মেয়েটার ধ্যান ছুটল নাহিদের ফুর্ত কণ্ঠে। পরীক্ষা কেমন হল? নুহা আন্ত অমন ভাবেই জানাল, ভালো। সব লিখেছেন? কোনো প্রশ্ন বাদ পড়েনি তো? ইনভিজিলেটর কেমন ছিলেন? খুব কড়াকড়ি দিয়েছে? একেবারে গড়গড় করে বলে থামল নাহিদ। তীব্র বিরক্ত চোখে চাইতেন, ফের মিয়ে এলো কিছু। কি হলো? এভাবে দেখছিস কেন? আমি কি করলাম? মুখটা বন্ধ রাখলে আমি একটু বলি। ঠোঁট উল্টে ঘাড় নাড়ল নাহিদ। তীব্র নুহাকে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বিকেলে ছাদে আসতে পারবে? অবিলম্বে মাথা কাত করল নুহা। আচ্ছা স্যার, আমি তোমাকে পড়াই না নুহা, তাই স্যার না ডাকলেও চলবে। নুহা আবারও ঘাড় দোলাল। রয়েসয় সুধাল, তাহলে কি ডাকব? ভাইয়া ডাকব? তীব্র কাঁধ উচাল। অ্যাজ ইয়োর উইশ। এমনিতেও কিছু দিন পর তোমার বন্ধুর বর হচ্ছি, চাইলে ভাইয়া ডাকতেই পারো। নুহা খুশি হয়ে গেল। এতক্ষণের উদাসীনতা, শ্রান্তি সব নিমিষেই গায়েব। স্ফূর্ত চিত্তে বলল, সত্যি? আমি আপনাকে ভাইয়া ডাকব? কি যে খুশি লাগছে। আসলে আমি তো বাবা মায়ের একমাত্র মেয়ে। একটা বড় ভাইয়ের খুব শখ ছিল আমার, জানেন। বলতে বলতে নুহার মুখটা কালো হয়ে এলো। সাথে ফোঁস করে শ্বাস ফেলতেই নাহিদ মায়া করে বলল, আহারে, একটা ভাইয়ের জন্যে আপনার এত মন খারাপ হয় মিস নুহা? আপনি চাইলে কিন্তু আমাকেও ভাইয়া ডাকতে পারেন। একটার জায়গায় দুটো বড় ভাই পেলে তো আপনার আর কোনো মন খারাপই থাকবে না, তাই না? নুহার সদ্য ফোটা হাসিটা দপ করে নিভে গেল। বিস্ফোরিত চোখে চাইল ওর দিক। কটমটানো চাউনি দেখে ভরকে গেল নাহিদ। ঘন ঘন পাতা ফেলল চোখের। রাগে গোটা। নাহিদকেই সম্পূর্ণ এড়িয়ে গেল মেয়েটা। তীরকে বলল, আমি ফ্রেশ হয়েই ছাদে আসছি ভাইয়া, আপনি একটু অপেক্ষা করুন। আরেকবার নাহিদকে জ্বলন্ত নয়নে দেখে চলে গেল নুহা। নাহিদ এই দৃষ্টির অর্থ বোঝেনি। বোকা বনে বলল, আমাকে এভাবে দেখল কেন রে বিট্টু? আমি কি কিছু খারাপ বললাম? তীব্র বলল, কথা খারাপ হোক, ভালো হোক, মেয়েরা সব সময় এভাবেই তাকায়। নাহিদ একটু ভেবে বলল, কই, পুষ্পিতা তো তোর দিকে এভাবে তাকায় না। তীব্র কপাল কুঁচকে বলল, ওর সাথে তুলনা করছিস কেন? আমার ভীতু মেয়ের মতো মেয়ে পৃথিবীতে এক পিসি আছে। ওকে জড়িয়ে আর কখনো কিছু বলবি না। তীব্র নিজেও ঘরের পথ ধরল। তারপর নাহিদ কণ্ঠ শৃঙ্গে নিয়ে বলল, বাবা, এখনো প্রেম হলো না তাতেই এত? প্রেম হলে কি করবি? সে যেতে যেতে ঘোষণা দেয়, প্রেম না হতে নিজেকে পাল্টেছি, প্রেম হলে দুনিয়া পাল্টে দেব।
পুষ্পিতা পড়ার টেবিলে বসেছে। পড়তে নয়, চিন্তায়। বাইরে থেকে যত উন্মনা তরুণী, ভেতরখানা ঠিক ততটাই ছটফটে, যার পুরোটাই সে নুহাকে জানাতে চাইছে। অথচ দেখো, মেয়েটা ঘরে নেই। একটু আগেই পরীক্ষা দিয়ে ফিরল, খেলও না। নিচে কাজ আছে বলেই বেরিয়ে গেল আবার। গেছে তো গেছে, বাইরে থেকে দরজার রিকটা অবধি টেনে দিয়ে গেছে। পুষ্পিতা যে ওকে খোঁজার অজুহাতে একটু তিরোর ফ্ল্যাটে উকিঝুঁকি দেবে, সেটাও বা হচ্ছে কই। এর মধ্যেই ঘরে এলো নুহা। দোর খোলার শব্দে পুষ্পিতা নড়েচড়ে উঠল। ওইদিনের মতো আবার স্যার আসেননি তো? ত্রস্ত চেয়ার ছেড়ে এ ঘরে এলো ও। তিরোকে না দেখে যে মন খারাপ হতো, নুহাকে পেয়ে তা বদলে গেল উত্তেজনায়। নুহার মুখে সখানেক তারার কিরণ। এত ঝলমল করছে, তেমন তুফান নেমেছে অধরোদয়। ক্ষুদ্র আদলেই যেন পৃথিবীর সব খুশি লুটিয়ে। কিন্তু পুষ্পিতার আনচানে চিত্ত এসব দেখল না। শশকের ন্যায় ব্যস্তভাবে বলল, কোথায় গিয়েছিলি? এত দেরি হলো কেন আসতে? এই তো একটু নিচে গেলাম। কেন, কিছু হয়েছে? পুষ্পিতা ঝট করে ওর হাত টেনে খাটে এনে বসাল। অমন চটপট করে বলল, আমার তোকে কিছু বলার আছে। নুহা ভ্রু নাচাল। ভাইয়ার ব্যাপারে? পুষ্পিতা বুঝতে না পেরে বলে, ভাইয়াটাকে? কেন, তোমার আশিক? তীব্র ভাইয়া। পুষ্পিতা চোখ ঝাপটে বলল, তুই না ওনাকে স্যার ডাকিস? নুহা প্রফুল্ল হেসে বলল, হ্যাঁ, স্যারই তো ডাকতাম। কিন্তু ইদানিং ভেবে দেখলাম, দুদিন পরে যে আমার দুলাভাই হচ্ছে, তাকে আর স্যার ডেকে কি করব? সেজন্যেই এখন থেকে অভ্যেস করে নিচ্ছি। দুলাভাই শব্দটায় পুষ্পিতা লজ্জা পেল। এতক্ষণে ছটফটানি তলিয়ে গিয়ে কুণ্ঠার বানে ফেপে উঠল দুগাল। নুহা চিবুক ধরে বলল, বাপরে হো, মেয়ে আবার লজ্জাও পায়। এত লজ্জা এখন না পেয়ে বাসর রাতের জন্য বাঁচিয়ে রাখো। ভাইয়া যখন রুমে এসে, পুষ্পিতা চট করে মুখটা চেপে ধরল ওর। চোখ রাঙিয়ে বলল, ছি, চুপ কর ফাজিল মেয়ে। নুহা হাসছে। পুষ্পিতা হাত নামিয়ে ঠোঁট টিপে মাথা নুইয়ে রইল। লজ্জায় বুক কাঁপছে তার। তিরোর পাশে বাসর ঘর এমন শব্দে ঝাঁঝিয়ে উঠছে কান। নুহা পুরোপুরি ঘুরে বসল ওর দিকে। আচ্ছা, এসব এখন বাদ। বল, কি বলবি? পুষ্পিতা বিছানার চাদর খুঁটতে খুঁটতে বলল, আসলে আমি চাইছি যে ওনাকে সব বলে দেব। কোন সব? আরে হো, আমার মনের সব। মানে আমি যে ওনাকে ভালোবাসি সেটা। হঠাৎ পুষ্পিতা নিঃসহায়ের মতন বলল, আমি আর এসব মনের ভেতর চেপে রাখতে পারছি না রে নুহা। ওনাকে দেখলেই এত হাসফাস লাগে। মনে হয় এক্ষুনি। নুহা কথা কেড়ে নিল। মনে হয় এক্ষুনি গিয়ে গলা জড়িয়ে ধরি, তাই তো? মা, ছি তা না। তাহলে এত তাড়াহুড়ো কিসের? এই সবে নিজের অনুভূতি টের পেয়েছিস, একটু সময় নে। কিন্তু বাদ। আর তুই আগে কেন বলবি? এসব প্রেম ভালোবাসার কথা ছেলেদের দিক থেকেই প্রথমে আসা উচিত। তাহলে মেয়েদের একটা ওজন থাকে বুঝলি। তুই হলি আমার বন্ধু, লাখে একজন। তার ওপর দেখতে পুরো ঐশ্বরিয়া রায়। তুই কেন আগে আগে স্যারেন্ডার করে আসবি? উনি তোকে হ্যাংলা ভাববে না? পুষ্পিতা চিন্তায় একশেষ। তাহলে কি করব? কি করব মানে? অপেক্ষা করবি। প্রেমে যত বেশি অপেক্ষা, প্রেম তত বেশি মধুর। ততদিনে যদি ওনাকে অন্য কেউ নিয়ে যায়, বা উনি যদি অন্য কাউকে ভালোবেসে ফেলেন, তখন? পুষ্পিতার আশঙ্কা দেখে নুহা মনে মনে হাসল। বোকা মেয়ে, তিরোর প্রেমের তীব্রতা জানে না। যে ছেলে ওর জন্যে ঢাকার সব ছেড়ে এখানে এসে পড়ে থাকে, তার মনে আরেকজনের বসত গড়া এত সোজা? গাল ছুঁয়ে বলল, কেন, ওনার প্রতি তোর ভরসা নেই? পুষ্পিতা সময় নিয়ে বলল, আমি ওনাকে বুঝতে পারি না, তাই ভরসা আছে না নেই তাও জানি না। ওনার প্রত্যেকটা আচরণ সাজালে মনে হয় উনি আমাকে পছন্দ করেন, এবং সেটা অনেক বেশি। তার ওপর কাল যা বললেন। নুহা ভ্রু বাকাল। কি বলেছেন? পুষ্পিতা ঠোঁট নামিয়ে নিল। ওড়না নিয়ে তিরোর ওসব কথা ভাবলেও তার কান গরম হয়ে আসে। কিন্তু ওসব কি আর নুহাকে বলা যায়? ওগুলো তো তাদের নিজেদের কথা, একান্ত, ব্যক্তিগত। জোরে জোরে মাথা নেড়ে বলল, কিছু না, কিছু না, কিছু না হলে না। খবরদার যদি আগেভাগে গিয়ে এসব প্রেমের আলাপ করেছিস। যতক্ষণ না ভাইয়া এসে প্রপোজ করবেন,
হাঁটুমুড়ে ফুল দিয়ে বলবেন, পুষ্পিতা আই লাভ ইউ। ততক্ষণ তোর মুখ খোলা বারণ। মনে থাকবে? কিন্তু উনি আমাকে ভালোবাসেন না এমনি পছন্দ করেন, সেটা তো এখনো নিশ্চিত হতে পারছি না। মাথায় বুদ্ধি থাকলে না পারবি? এসবের জন্য বুদ্ধি থাকতে হয়। সেই, তোর তো প্রেমের ব্যাপারে আবার অনেক অভিজ্ঞতা। আমি তো তাও প্রেমে পড়লাম। কিন্তু তুই, তোর তো কোনো ছেলেই পছন্দ হয় না। নুহার এতক্ষণের মুরুব্বিয়ানা ভাবটা দমে গেল এবার। বুক চিরে লম্বা লম্বা শ্বাসের ঝুলি তার কেটে বাইরে লুটিয়ে এলো। অসহায় দুটো চোখ একভাবে পুষ্পিতাকে বলে গেল, পছন্দ হয়েছে রে পুষ্পিতা, পছন্দ হয়েছে। কিন্তু এমন একজনকে হয়েছে, যার কথা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। ও প্রসঙ্গ কাটতে গলা খাকারি দিল। বলল, অত শত বুঝি না। যা শেখালাম তা মনে থাকবে কি না বল। পুষ্পিতা বাধ্যের মতো ঘাড় হেলাল। নুহা তুষ্ট চিত্তে বলল, এই তো, লক্ষ্মী মেয়ে। চল এই উপলক্ষে তোকে একটা লটারি কিনে দেই। লটারি? কিসের লটারি? পুষ্পিতা হতভম্ব। নুহা বলল, ও মা, লটারি আবার কিসের? কাগজের। লটারি দিয়ে আমি কি করব? আরে হো, বোকা, এ যে সে লটারি নয়। এটার সাথে কত কি দিচ্ছে জানিস? টিভি, ফ্রিজ, টেলিভিশন, বাইক, ফ্ল্যাটও দেবে শুনেছি। পুষ্পিতা চোখ চূড়ায় তুলে বলল, ফ্ল্যাট? 10 টাকার লটারিতে ফ্ল্যাট? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? জিতলে ঠিক বিশ্বাস হবে। পুষ্পিতা নিষ্পৃহ বলল, আমি জিতবই না, আমার কপাল অত ভালো নাকি? আহা, শুরুতেই নেগেটিভ ভাবছিস কেন? আসবি তো আগে। আয়, এমা এখনই পড়ে যাই। খাবো না? না, লটারি শেষ হয়ে যাবে। তুই আয়, দাঁড়া টাকা নিয়ে আসি। নুহা পার্স আনতে ছুটল। পুষ্পিতা ক্লান্ত শ্বাস ফেলে ওড়না প্যাচাল মাথায়। তারপর নিগ্রহে পা বাড়াল ওর সাথে। নুহা যত উত্তেজিত, ততোধিক নিষ্প্রভ মেয়েটা। লটারি হোক যাই হোক, ও হল দুর্ভাগা। দুর্ভাগাদের জন্যে একটা সুতোও থাকে না যেখানে, সেখানে আবার এত দামি দামি উপহার। ওই জন্যেই তো স্যারকে নিয়ে এত ভয় পুষ্পিতার। স্যার হলেন হীরের চাঁদ। ওর মতো গরিবের মুঠোয় তা এত সহজে আসবে কখনো? খোরশেদুল বজ্রাক্তের মতো বসে। ভারিক্ষী শরীরটায় বিন্দুমাত্র নরম নেই। সালমারও একই দশা। প্রৌঢ় মানুষ দুটো স্তব্ধের ন্যায় কিক্ষণ মেয়ের কান্নাই দেখে গেলেন। মিথিলা হেঁচকি তুলছে। ভূমিকম্পের ন্যায় নড়ছে ঠোঁট যুগল। অমন কাঁদতে কাঁদতে বলল, পলাশ আমাকে নিয়ে থাকতে চায় না। ও তো আমাকে বিয়েই করতে চায়নি। করেছিল ওর মায়ের কথায়, আর মোটা অঙ্কের যৌতুকের লোভে পড়ে। ওর সাথে জেনি নামের এক কানাডিয়ান মেয়ের সম্পর্ক আছে। আমি সেটা ধরে ফেলাতেই সাফ সাফ জানিয়ে দিল আর সংসার করবে না। যদি দেশে ফিরতে হয় তাহলে ডিভোর্স পেপারে সই করে তারপর আসতে হবে। তুই সই করেছিস? মিথিলা মায়ের পানে চাইল। সালমার মুখবিবর ফ্যাকাশে ভীষণ। অজ্ঞাত আতঙ্কে ধুকপুক করছে বক্ষপট। মেয়ের 6 মাস হলো না বিয়ে হয়েছে, এরই মাঝে তালাক শব্দ এলে কার না এমন হবে? প্রশ্নের উত্তরে নাক টেনে মাথা নাড়ল মিথিলা। সালমা চোখ বুজে নিলেন। 2 ফোঁটা জল সঙ্গে সঙ্গে গড়িয়ে গাল অবধি এলো। খোরশেদের মনে হলো দেহটা টলছে। একই সময় দুটো ধাক্কা। একটা শরীরী, আরেকটা মানসিক। কিভাবে সইবেন তিনি? মিথিলা বাবার হাতের ওপর হাত রাখল হঠাৎ। ভেজা কণ্ঠে বলল, তুমি কি আমাকে ভুল বুঝছো বাবা? একটু নড়ে উঠলেন ভদ্রলোক। চোখ মুছে বললেন, তোমাকে ভুল বুঝব কেন মা? ভুল তো হয়েছে আমার। খোঁজ খবর না নিয়ে শুধু ছেলের অবস্থা দেখেই সম্বন্ধে রাজি হয়েছিলাম। সেজন্যেই তোমাকে এইভাবে সাফার করতে হলো। না হলে আমিও তো বলি, আমার মেয়ে এত মাস দূরে গিয়েও একবার আমাদের মনে করছে না। এখন তো বুঝলাম সবই আসলে ওই অসভ্য ছেলের কাজ। ও ইচ্ছে করেই তোমাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে দিত না। কিন্তু এখন কি হবে? এগুলো আত্মীয় স্বজন জানাজানি হলে মেয়েটার সম্মান কোথায় নামবে একবার ভেবে দেখেছ? খোরশেদ কপাল গোছালেন। আত্মীয় স্বজন? কিসের আত্মীয় স্বজন? এসব বসন্তের কোকিল নিয়ে আমি ভাবি না। আমার মেয়ে যেখানে সুখী হয়নি সেখানে থাকেনি ব্যাস। এখানে নতুন করে হওয়ার তো কিছু নেই। সালমা এক্ষুনি আর যুক্তি দিতে গেলেন না। কিন্তু মায়ের মনটায় খচখচ করছে বড্ড। নিজের মেয়েকে তো তিনি চেনেন।
এক হাতে কি তালি বাজে? একটা সংসার ভেঙে যাওয়ার পেছনে শুধুই কি পলাশের দোষ? মিথিলা কি কিছুই করেনি? মাকে নিজের দিকে চেয়ে থাকতে দেখে মিথিলা অপ্রতিভ হয়। জিজ্ঞেস করে নম্র স্বরে, কি দেখছ? সালমা ঘাড় নাড়লেন দুপাশে, মাথায় হাত বুলিয়ে বললেন, অনেক জার্নি করে এসেছিস, যা একটু বিশ্রাম কর। খিদে পেয়েছে না? মিথিলা কালো মুখে মানা করল, খাবো না, ভালো লাগছে না। তা বললে হয়, আমি ভাত বাড়ছি, যা। মিথিলা উঠে দাঁড়াল। বড়দের এসব আলোচনায় রাহাতকে রাখা হয়নি। মায়ের এক কথায় শোবার ঘরে চলে গেছে সে। মিথিলা লাগেজ নিয়ে সোজা সেখানে এলো। কতদিন পর নিজের সেই ঘর, সেই বিছানা। ঘরের ভেতর ঢুকে মিথিলার প্রথমেই মনে পড়ল পুষ্পিতাকে। চোখের পর্দায় ভেসে উঠল সেসব অতীতের ছবি। আহা, কত দূর ছাই করত মেয়েটাকে, আজও নেই। থাকলে এতক্ষণে আপু আপু করে নিশ্চয়ই কান পচিয়ে দিত। রাহাত ট্যাব দেখছিল শুয়ে শুয়ে। বোনকে দেখেই উঠে বসল দ্রুত, কণ্ঠে উদ্বেগ। কিছু লাগবে আপু? মিথিলা মলিন বদনে একটুখানি হাসল। পাশে বসে বলল, না। তুই এত শুকিয়ে গেছিস কেন? ঠিক করে খাস না? কিছুটা অবাক চোখে চাইল রাহাত। এই তো কয়েক মাস আগে যাওয়ার সময় ওর স্বাস্থ্য নিয়ে মিথিলা খোঁচা দিয়েছিল, আর আজ বলছে শুকিয়ে গেছে। বোনটা কি ওর সত্যিই পাল্টে গেছে তাহলে? মিথিলাকে এত কাঁদতে রাহাত আজ অবধি দেখেনি। এত কি, ওকে খুব একটা কাঁদতেও দেখা যায় না। কি যে হলো হঠাৎ? বলল, খাই তো, কিন্তু আগের মতো আর খেতে ইচ্ছে করে না। ছোটাপু নেই, আম্মু তো অসুস্থ থাকে, তাই খাইয়ে দিতে বলি না। একা একা যতটুকু পারি ততটুকু খাই। মিথিলা বলল, আচ্ছা, এখন থেকে আমি তোকে খাইয়ে দেব, কেমন? রাহাতের পাতলা ঠোঁট আলাদা হল। ভীষণ বিস্ময়, চোখ বড় বড় করে বলল, তুমি খাইয়ে দেবে? হু, কেন? খাবি না আমার হাতে? হ্যাঁ খাবো তো। তাহলে এখন একটু বাইরে যা, আমি চেঞ্জ করেই আসছি। বলা মাত্রই চপল পায়ে ছুটে গেল রাহাত। সে পথ দেখে মিথিলার চোখ ভিজে ওঠে। এই জীবনে তার সবচেয়ে বড় ভুল ছিল ভালোবাসার মানুষদের তুচ্ছ ভাবা। কিছু মোহ, কিছু আকর্ষণের পেছনে ছুটতে গিয়ে তাদের সঙ্গ অবহেলা করে যে অন্যায় করেছিল, এবার সব শুধরে নেবে মিথিলা। আর এই তালিকার সব থেকে ঊর্ধ্বে যে আছে, যাকে মিথিলা চরমভাবে ঠকাল, সেই মানুষটা কেমন আছে এখন? মিথিলা যদি তার কাছে গিয়ে হাতজোড় করে ক্ষমা চায়, ক্ষমা পাবে তো? সবাই না, কিছু কিছু পাঠকদের উদ্দেশ্যে বলবো, আপনারা এক্ষুনি ভীষণ অধৈর্য হয়ে পড়ছেন। আমার গল্পের থিম আমি শুরু থেকে যেমন ভেবেছি তেমনভাবেই এগোবে। আমি কারো কথায় এক চুলও পাল্টাব না। প্রেম, রোমাঞ্চ, বিয়ে যদি এর মধ্যে ভাবা থাকে তেমনই হবে। টুইস্টও আসবে ছোটখাটো, তাই অবশ্যই ধৈর্য রাখতে হবে। আমার গল্প আগে থেকেই যারা পড়ছেন তারা অন্তত জানেন আমি গল্পে তাড়াহুড়ো করি না, করতে পারি না। ভালো কিছু উপহার দেব এই ভরসায় যারা শুরু থেকে পাশে ছিলেন, তাদের বলবো শেষ অবধি থাকুন। আর যাদের একঘেয়েমি লাগছে দয়া করে গল্পটা শেষ হলে পড়বেন, তখন আপনাদের অদরকারি পর্বগুলো স্কিপ করতে সুবিধে হবে। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 40 কিছু দিন পরের কথা। তারপর স্রোতের মতো পাল্লা দিয়ে সময় ছুটেছে। রূপে রসে বদলে গেছে গাজীপুর। অন্তিমে থেকে থাকা ঋতুর শেষে নতুন কারো আগমনের রব তখন মেঘের গায়ে। হাওয়ায় হাওয়ায় অতিথি পাখির গান। বসুন্ধরার শত আড়ম্বরপূর্ণতার মাঝেও শহরের বুকের কোনো ছোট্ট ঘরে উন্মনা হয়ে ঘুরে বেড়াচ্ছে পুষ্পিতা। পদ্ম ফোটা দিঘির মতো আখিজোড়ায় তার এক আকাশ অপেক্ষা। প্রতি প্রহর কাটে, আনচান আনচান করে। প্রতীক্ষিত নয়নযুগল উন্মত্ত হয়ে দেখে যায় তিরোর ফর্সা সুন্দর মুখ। পাশাপাশি বাসা, একই কলেজ, সকাল বিকাল মুখদর্শনে একটু একটু করে পুষ্পিতার বুকের ঝড় বাড়ছে। তোলপাড়ে নিঃশেষ হওয়া অন্তপ্তে কেবল একটাই প্রশ্ন, কবে মনের কথা বলবে সে? এই প্রখর অনুভূতি পূর্ণতা পাবে কবে? যে চিন্তায় পুষ্পিতা দিবা নিশি মরিয়া, সেই চিন্তা কি আদৌ ছুতে পারছে তিরোকে? পারছে না। এক তরুণীরা ভেতর ভেতর ছটফটিয়ে মরা। উত্তাল বেসামাল প্রেম ওই পাথর মানব বোঝে না। সে যে কাছে আসার বদলে
দিনকে দিন আরও দূরে চলে যাচ্ছে। যেন ইচ্ছে করে এড়িয়ে যেতে চায়, দেখেও না দেখার ভান। কলেজ শেষে লাল জিপ নিয়ে দাঁড়িয়ে থাকা শ্বেতাঙ্গ পুরুষটিকে ইদানিং দেখতে পায় না পুষ্পিতা। খুব শান্ত চোখে চেয়ে যে গভীর স্বরে আদেশ দিত, গাড়িতে ওঠো, সে আর নেই। পুষ্পিতার হন্যে চোখ চারপাশ দেখে দেখে বেদনা নিয়ে ফিরে আসে। অকথ্য যাতনায় চৌচির হয় বুক। এই তো এক্ষুনি সে আরেকটা দীর্ঘশ্বাস ফেলল। পবিত্র সকালের রেশ শুরু হলো একই রকম নিষ্পৃহতা দিয়ে। দুধ চায়ের ফুটন্ত পানিটা যখন উথলে কড়াইয়ের গলা অবধি এলো, হুঁশ ফিরল পুষ্পিতার। আয়েশা খাতুন তৈরি হচ্ছিলেন। অফিসে আজকাল এত চাপ কাজের, দুদণ্ড জিরোবার জো নেই। ভদ্রমহিলার মুখের ছাপে স্পষ্ট, আজকাল বড্ড খাটুনি যায়। রাত জেগে জেগে ফাইলপত্র তৈরি করার ভার কুলোচ্ছে না শরীরে। মাঝে মধ্যে ইচ্ছে করে এসব চাকরি বাকরি ছেড়ে ঘরে বসে থাকতে। নরম তোষকে সারাদিন গা মিশিয়ে রাখবে। পিঠের হাড়টা চেয়ারের শক্ত হাতলের স্পর্শ নিতে চায় না আজকাল। একটা গোটা দিনও যদি ঘুমিয়ে কাটানো যেত। কিন্তু ওসব কি আর হয়? নুহার ভবিষ্যতের চিন্তায় হলেও আয়েশা এসব করতে পারেন না। এখন তো আবার পুষ্পিতার দায়িত্ব আছে। মেয়েটার আত্মসম্মানবোধ ভালো। এই যে কলেজ যাতায়াতের ভাড়া, এত জোর করেও দিতে পারলেন না আয়েশা। বিকেল বেলা দুটো টিউশনি করিয়ে নিজেই নিজের খরচ চালাচ্ছে। তবুও অনাথ মেয়েটার অভিভাবক তো তিনিও। পরীক্ষার ফর্ম ফিলাপে একটা মোটা অঙ্কের টাকা লাগবে যখন, সেখানে জোর করে হলেও কিছু দেবেন। ব্যাপারটা বহু আগে থেকেই ভেবে রেখেছেন তিনি। ইস, আজ যদি একটা ছেলে থাকত ওনার, পুষ্পিতাকে বউ করে রেখে দিতে পারতেন। তখন মেয়েটার টাকা নিতে এত সংকোচ, জড়তা কিচ্ছু থাকত না। আয়েশা মনে মনে হাসলেন। তক্ষুনি পুষ্পিতা ঘরে ঢুকল। হাতের মগে টপ্ত ধোয়ার ছোটাছুটি। এত আস্তে হাঁটে ও, মেঝেটা অবধি টের পায় কি না সন্দেহ। চুপচাপ আয়েশার সামনের টেবিলটায় মগ রেখে জানাল, আপনার চা আন্টি। আয়েশা এক পল ঘাড় ঘুরিয়ে দেখলেন। দুধ চায়ের রং যেন চকলেট আর ক্রিমের মিক্সড কম্বিনেশন। পরপরই পুষ্পিতার চেহারায় নজর গেল তার। আলোহীন মুখবিবর দেখে ভদ্রমহিলা চোখ সরু করলেন। কদিন ধরে মেয়েটা এত মুখ কালো করে থাকে। এমন চাঁদের মতো রূপে কি গ্রহণ মানায়? কি হয়েছে জিজ্ঞেস করবেন ভেবেও ঠোঁট টিপলেন তিনি। পুষ্পিতা ওনার সাথে বেশ রয়েসয়ে চলে। সত্যি কিছু ঘটলেও হয়তো বলবে না। ভাবনার মাঝেই হঠাৎ ভ্রু কোচকালেন আয়েশা। তুমি চা আনলে যে পুষ্পিতা? সে বাদরটা কই? ঘুমোচ্ছে এখনো? না, অনেক আগেই উঠেছে। কিন্তু কোথায় যে গেল? কোথায় গেল মানে, বাড়িতে নেই? পুষ্পিতা মাথা নাড়ল। আয়েশার কণ্ঠে উদ্বেগ। সে কি কিছু বলে যায়নি? ফের দুপাশে মাথা নাড়ল পুষ্পিতা। আয়েশা খাতুন সবে অর্ধেক হিজাব বেঁধেছিলেন। ওইভাবেই কামরা ছাড়লেন ত্রস্ত পায়ে। উষ্ণ মিষ্টি চাটা ফেলে পুষ্পিতাও পিছু পিছু আসে। আয়েশা সোজা সদর দরজা খুলতে গেলেন। নুহা এরকম না বলে হুটহাট কোথাও যায় না। ঘটনা প্রথম ঘটায় একটু উদ্বিগ্ন তিনি। দোরের হাতল ধরে টানতে গেলে বুঝলেন হুক বাইরে থেকে দেয়া। শান্ত মেজাজখানা তুঙ্গে উঠল সহসা। আশ্চর্য মেয়ে তো, দরজা বাইরে থেকে লাগিয়েছে কেন? আমি বের হব জানে না? পুষ্পিতার চাউনি বোকা বোকা, যেখানে সামান্যতম প্যাচগোছ নেই। নুহা কিছুদিন ধরেই একটু আসছি বলে হুটহাট বেরিয়ে যায়। সাথে এইভাবে বাইরে থেকে দরজা লাগিয়ে রেখে কেউ যে তার হদিস পাবে সেই উপায় অবধি থাকে না। কিন্তু এসব কথাও আয়েশাকে বলল না। বেকার বেকার বকা খাবে মেয়েটা। পুষ্পিতা নিশ্চুপ দাঁড়িয়ে রইল। আয়েশা তখনও গোজগোজ করছেন রাগে। আজ আসুক, এভাবে না বলে যাওয়া বের করছি। কথাটায় ঠোঁট উল্টাল সে। নুহা যে কেন এমন করছে, ওকে অন্তত জানিয়ে গেলে কি হতো? আয়েশা ফুঁসতে ফুঁসতে কক্ষে ফিরতে নিলেন, অমনি হুক টানার শব্দ হল। সাথে সাথে দাঁড়িয়ে গেলেন তিনি। নুহা আসছে বুঝতে পেরে চিবুক শক্ত করলেন। তবে হা করারও সময় দেয়নি মেয়েটা। ভেতরে এসেই চেঁচিয়ে উঠল, পুষ্পিতা! দুজনেই চমকে গেল খুব। পুষ্পিতা হকচকাল আরও। নুহা ছুটে এসেই ঝাপটে ধরল যখন। প্রকোপে একটুর জন্যে উল্টে পড়েনি পেছনে। নুহা গলা ছাড়ল না। সে সমানে চেঁচাচ্ছে, উত্তেজনায় কণ্ঠে ভূমিকম্প।
পুষ্পিতা, তুই জিতেছিস, তুই জিতেছিস। আয়েশা তাজ্জব চোখে চেয়ে, কোনো কিছুই মাথায় ঢুকছে না, কৌতূহলে শুধালেন, কি জিতেছে? আর তুমি এমন ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? নুহা পুষ্পিতাকে ছেড়ে সরে এলো। ঠোঁটে তার হাসির হিড়িক, উচ্ছ্বাসের সবটুকু লুটিয়ে দিল বাক্যে। আম্মু, আম্মু, আমাদের পুষ্পিতা লটারিতে ফ্ল্যাট জিতেছে। পুষ্পিতা ছলকে উঠল বিস্ময়ে, নিস্তব্ধ হয়ে বলল, কি হো? আয়েশাও সমান বিস্মিত। হ্যাঁ, কি বলছ? লটারিতে ফ্ল্যাট? তবে আর বলছি কি, এই দেখো আজকের নিউজি পেপারে লটারির রেজাল্ট বেরিয়েছে। আমি তো সেজন্যেই সকাল সকাল কিনতে গিয়েছিলাম। টিকিটের সাথে একেবারে নম্বর ধরে ধরে মিলিয়েছি। দেখো, তুমিও দেখো। আয়েশা মেয়ের হাত থেকে পত্রিকা টেনে নিলেন। এক হাতে লটারির টিকিট ধরে আঙুল দিয়ে গুনে গুনে ব্যস্ত হলেন মেলাতে। পুষ্পিতা হতবাক, বিমূঢ়। তার ভাগ্যে তীব্র আর নুহা ছাড়া কোনো ভালো গল্প নেই। আছে অপমান, হারানো কিছু অতীত, আর কিছু চোখের পানি। সেখানে ফ্ল্যাট। স্তম্ভিত ও নড়ে উঠল আয়েশার কথায়। সত্যিই তো, টিকিট তো মিলে গেছে। মাত্র 10 টাকার লটারিতে ফ্ল্যাট, তাও সদরের ওখানটায়। একে কপাল বলবো, না রাজকপাল? নুহা রহস্য হেসে বলল, অবশ্যই রাজকপাল আম্মু, না হলে কেউ এইভাবে ফ্ল্যাট পায় বলো তো? তারপর পুষ্পিতাকে চোখ নাচিয়ে নাচিয়ে বলল, খুব তো বলেছিলি আমার কপাল ভালো না, আমি এসব পাবো না। এখন হলো তো, লটারি দুজন একই সাথে কিনেছিলাম, কিন্তু ঘটল কি? ফ্ল্যাট তো দূর, আমি একটু সিমেন্টও পেলাম না। পুষ্পিতা নির্বাক শ্রোতার মতো শুনছে। সবটা তার কাছে স্বপ্নের মতো এখনো। নুহা ময়ূরের মতো লাফিয়ে কাছে চলে এলো। ওর দুবাহু ঝাঁকিয়ে বলল, ওরে গাধি, এখনো বিশ্বাস হচ্ছে না? এসব সত্যি। এই যে চিমটি কাটলাম, ব্যথা লাগছে না? এবার তো একটু কথা বল, হাস। তোর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে আনন্দে আসমানে উঠে যেত, আর সেখানে তুই মরার মতো তাকিয়ে আছিস। পুষ্পিতার চোখে মুখে অবিশ্বাস, কণ্ঠেও তাই। আমি সত্যিই ফ্ল্যাট জিতেছি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ফ্ল্যাট নয়, তুই তোর নিজের বাড়ি পেয়েছিস পুষ্পিতা। এই যে সেদিন বলেছিলি তোর একটা বাড়ি চাই, যেটা একমাত্র তোর হবে, আল্লাহ কত তাড়াতাড়ি কবুল করে নিয়েছেন দেখলি। নুহার চোখে মুখে তৃপ্তির ঝলক, কিন্তু পুষ্পিতার বিস্ময়টা আচমকা বদলে গেল কান্নায়। নিম্নষ্ঠ পিষে ধরল দাঁতে। কোটরে স্বচ্ছ জলের পুকুর দেখেই তুরন্ত ওকে জড়িয়ে ধরল নুহা। গায়ে মাথায় হাত বুলিয়ে ভাবল, তোর সাথে এখন থেকে সব ভালো হবে পুষ্পিতা, কারণ এক স্বর্গদূত নিজে তোর জীবনের সবটুকু খারাপ শুষে নেয়ার দায়িত্ব নিয়েছে। তীব্র সদ্য গোসল সেরে বেরিয়েছে। ওদের এই ফ্ল্যাটে একটাই ওয়াশরুম, সেজন্য সিরিয়াল ধরে বাইরে অপেক্ষায় ছিল নাহিদ। ওকে দেখেই বলল, বের হতে পারলি তাহলে? আমি তো ভাবলাম ঘুমিয়ে পড়েছিস। ওয়াশরুমটা কি আমার বউয়ের কোল, যে গেলেই ঘুমিয়ে যাব? নাহিদের থতমত ভাবটা চেহারায় ফুটে উঠল অমনি। পরপরই মাথা নাড়ল দুপাশে। এই গুন্ডার সাথে কথা বাড়ানো বিপদ। ব্যস্ত ভঙ্গিতে বলল, সর দেখি, গোসলটা করে নেই, এত গরম আর টেকা যাচ্ছে না। নাহিদ ভেতরে ঢুকল দ্রুত। তীব্র চুল মুছতে মুছতে বারান্দায় আসে। মাথায় তার অনেক চিন্তা, নুহা কাজটা ঠিকঠাক করতে পারল কি না। যা যা শিখিয়ে দিয়েছে সব বলতে পেরেছে তো? আবার আফসোসও হল, ভীতু মেয়ের চমকে যাওয়া মুখটা যদি দেখতে পারেনি বলে। এর মাঝেই মুঠোফোন বাজল। এটা নাহিদের ফোনের রিংটোন, তাই তীব্র নড়ল না। চেহারায়ও যথেষ্ট অনীহা। যার ফোন সে এসে ধরবেই। ও কেন যাবে? রিং অনেকক্ষণ বাজল, কেটে গিয়ে পুনরায় কল এলো। তীরুর ভাবনায় এই এক মস্ত বড় বাধা। শেষে বিরক্ত হয়ে চেঁচাল, এই তোর ফোন বাজছে। নাহিদ ভেতর হতে পাল্টা চেঁচায়, একটু দেখ না কে। তীব্র সূচক শব্দ করল। বারান্দা ছেড়ে চলে এলো ঘরে। ফোন চার্জে বসানো। স্ক্রিনের নম্বরটায় চোখ যেতেই কুঁচকে বসল চেহারা। মিথিলা। তীরুর মাথাটাই গরম হয়ে গেল। কটমটিয়ে ভাবল, এই গোল্ড ডিগারটা ফোন করছে কেন? আবার কি চায়? নাহিদ জিজ্ঞেস করল তখন, কে ফোন করেছে? বাড়ি থেকে কেউ? তীব্র চটজলদি উত্তর দিতে পারল না। মিথিলার সাথে নাহিদের যোগাযোগ নেই কনফার্ম।
থাকলে ও সবার আগে জানত। লুকিয়ে লুকিয়ে কিছু করার ছেলে নাহিদ নয়। তাহলে কি মিথিলাই যেচে যোগাযোগ করতে চাইছে? কিন্তু তীব্র থাকতে তো এসব হতে দেবে না। এই মেয়ের কথা শুনলেই গরুটা আবার ফুটবল হয়ে পড়বে। নোচ্ছার মেয়ে একেবারেই সুবিধের নয়। সরল নাহিদটাকে চুষে নিয়েছে পুরো। এখন নির্ঘাত নতুন কোনো ফন্দি এঁটেছে মাথায়, যেখানে ওর নাহিদকে দরকার। উহু, তীব্র তো বোকা নয়। এই গোল্ড ডিগারের ধারেকাছেও সে আর নাহিদকে যেতে দেবে না। তীব্র খট করে লাইন কাটল। মিথিলার নম্বরে গোটা গোটা অক্ষরে কিছু মেসেজ টাইপ করে সেন্ড করল চটপট। সাথে সাথেই চ্যাটলিস্টটা মুছে ফেলল আবার। তারপর নম্বরটা ফোনবুক থেকে ব্লকলিস্টে পাঠাল। সব কিছু ডিলিট করে 4টে 2222 ডিজিট তুলে সেটাকে মিথিলা লিখে সেভ করে বড় একটা শ্বাস টানল বুকে। উত্তর পাঠালো নাহিদকে। না, ব্যাংক থেকে। কোন ব্যাংক? তীব্র খ্যাক করে ওঠে। এত কথা কিসের তোর? যেটা করছিস করত। নাহিদ বিড়বিড় করল। বাপরে হো, এত রাগের কি হলো? কথায় কথায় যেভাবে ক্ষেপে উঠিস, এমন করলে বউ টিকবে না। এদিকে খিটমিটে মেজাজে পায়চারি করছে মিথিলা। এই নিয়ে হাজারবার নাহিদের নম্বরে ডায়াল করেছে সে। তখন একবার কল ঢুকল, তারপর আর যাচ্ছেই না। ব্লক করেনি তো? ভাবতেই মেয়েটা থমকে দাঁড়ায়। নাহিদ ওকে ব্লক করবে? নাহিদ, পৃথিবীতে এও সম্ভব? না না, এমনটা কোনোদিন হবে না। ছেলেটা ওর প্রতি যা ফুটবল। কিন্তু ব্লক না করলে কল যাচ্ছে না কেন? এতবার তো ব্যস্ত বলার কথা নয়। তখনই টুং করে একটা মেসেজ এলো ফোনে। নাহিদের নম্বর দেখেই ঝটপট ইনবক্স খুলল মিথিলা। এই লোভীর বাচ্চা লোভী। আমার জীবনে আগুন লাগিয়ে এখন আবার কল দিচ্ছিস কেন? একটু শান্তিতে আছি, সহ্য হচ্ছে না? আরেকবার যদি কল দিয়েছিস, বাড়ি গিয়ে তোকে তোর বাপ শুদ্ধ পিটিয়ে আসব কিন্তু। পুরোটা পরেই মিথিলার মাথা চক্কর কাটে। বাকরুদ্ধতায় কথা বলতে ভুলে গেল কিছুক্ষণ। জিভটা কেমন ঠকঠক করে কাঁপছে। এই মেসেজ নাহিদ পাঠিয়েছে? এসব কি ভাষা? নাহিদের মুখে এমন কিছু মিথিলা শুনবে কি, কল্পনাও করতে পারছে না। ছেলেটার একদিনেই ওর প্রতি এত ঘৃণা জন্মেছে। হতাশ, প্রহৃত হৃদয়ে মিথিলার কান্না পেয়ে গেল। মুঠোফোন দূরে ছুঁড়ে মারল জেদে। দুহাতে মুখ ঢেকে হুহু করে কেঁদে উঠল তারপর। তীরুর মনে তখন পৈশাচিক খুশি। সানন্দে ফোনটাকে আবার চার্জে বসিয়ে রাখল। তক্ষুনি কলিং বেল বাজে। তীরুর মনে হলো নুহা এসেছে। হয়তো ওর খচখচে চিত্তে স্বস্তি দিতে কোনো সুসংবাদ নিয়ে। সেই সন্ত্রস্ত পায়ের দোর খুলতে গেল। ছিটকিনি নামাতেই বেরিয়ে আসে অতি কাঙ্ক্ষিত সেই মুখ। পুষ্পিতা এসেছে। তীরকে দেখে একটা লম্বা সালাম দিল প্রথমে। আদলে তার সূর্য কিরণ। হেসে হেসে বলল, স্যার মিষ্টি। কাচের গোল বাটিটা বাড়িয়ে দিল সাথে। তীব্র কপাল গুটিয়ে শুধাল, কিসের মিষ্টি? আমি গত সপ্তাহে একটা লটারি কিনেছিলাম। সেখান থেকে ফ্ল্যাট জিতেছি। সেই খুশিতে আন্টি মিষ্টি আনিয়েছেন। নুহা নিচ তলায় দিতে গিয়েছে। আমাকে বলল আপনাদের বাসায় দিতে। তাই এলাম আর কি। পুষ্পিতা ফটর ফটর করে জানাল। ঠেসেঠুসে আটকে রাখল বক্ষপটের উচাটন। তীরুর কাছে আসলে অন্ত কাপাকাপির এক ফোঁটাও সে দেখাবে না। সত্যি বলতে এখানে মিষ্টি দিতে কেউ বলেনি। ও নিজেই আগ বাড়িয়ে এসেছে। এই অজুহাতে তীরুর সঙ্গে দুটো কথা বলার আশায়। তীরুর সোজাসুজি নজর পুষ্পিতার হাসির আলোয় আলোকিত আননে। এই তো, এই হাসি সে দেখতে চেয়েছিল। সেজন্যেই যে এত কাঠখড় পোহানো। তুষ্টিতে তীরুর বুকের পাহাড়ে তুষার ধস নামে। প্রসন্ন হয় নুহার প্রতি। মেয়েটা তাহলে সব ঠিক করতে পেরেছে। কিন্তু নিজের এত ভালো লাগার একাংশও বুঝতে দিল না তীব্র। অবাক হওয়ার ভান করে বলল, লটারিতে ফ্ল্যাট? বাহ, কোথায় পেয়েছ? ওই সদরের কাজটায়। তীব্র বাটি ধরল না। বুকের সাথে দুই হাত গুজে বলল, ফ্ল্যাট পেয়ে তুমি অনেক খুশি, তাই না? পুষ্পিতা মাথা ঝাঁকাল। মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ, আমি তো কখনো ভাবিনি আমার ভাগ্য এত ভালো হতে পারে। লটারিটা নুহাই জোর করে কিনে দিয়েছিল। কিভাবে যে কি হয়ে গেছে। সব স্বপ্ন মনে হচ্ছে জানেন। তীব্র আনমনে হাসে। সম্মুখের তরুণীরা উদ্দেশ্য বক্ষের কোষগুলো লাফিয়ে চড়িয়ে বলে,
তোমার এই খুশিটাকেই আমি সারাজীবন ধরে রাখব ভীতু মেয়ে। তার জন্যে একটা ফ্ল্যাট নয়, আমার বুকের জমিন অবধি বরাদ্দ রইল। স্যার, মিষ্টিটা। তীব্র চোখ সরায়। বড় বড় রসমালাইগুলো দুধ সাদা ঝোলে টস্ট করছে। হুট করে ওর মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। গলার শ্লেষা কাটিয়ে বলল, আচ্ছা, ফ্ল্যাট তো তুমি জিতেছ, তাহলে মিষ্টিও তোমার খাওয়ানো উচিত। সেজন্যেই তো এনেছি। আমি এই খাওয়ানোর কথা বলিনি। পুষ্পিতা বলল, তাহলে? তীরর কণ্ঠ খাদে। তাহলে কি, তুমি বুঝতে পারছ না? তীরর চোখ, কথার সুর আর ইঙ্গিতে পুষ্পিতার বুকখানা ধক করে উঠল। অন্তপার ঘেঁষে উড়ে চলল শত শত জোনাকি। ছোট্ট করে ঢোক গিলে বলে, আমি খাইয়ে দেব? হু, কেন, অসুবিধে আছে? পুষ্পিতা মনের কথা মুখে আনতে পারল না। আপনাকে খাইয়ে দেয়ার সৌভাগ্য তো আমি মরার আগ অবধি চাই স্যার। আইধাই ভাব করে মাথা নাড়ল শুধু। তীরর চোখে স্বচ্ছ কৌতুক। নিম্নষ্ঠ চেপে হাসল একটু। স্বল্প ঝুঁকে বলল, তাহলে খাইয়ে দাও। সাথে হা করল। নিখাদ চাউনির স্বর হৃদয় পানে সরাসরি বর্তেছে। পুষ্পিতার মরার জোগাড়েতে কোনোরকমে একটা মিষ্টি তুলে তীরর মুখের সামনে ধরল সে। তীব্র পুরোটা একবারে খেল না, একটু একটু করে কামড়ে নিল মুখে। অতটুকু একটা মিষ্টি খেতে ইচ্ছে করে অনেকটা সময় কাটাল। পুষ্পিতা লজ্জায় পাথর তখন। কুণ্ঠিত নয়ন তার মেঝেতে মিশেছে। তীব্র সোজা হল। ওষ্ঠপুটের ভাজে ভাজে তরল হাসির রেশ। পুষ্পিতা চোরা নয়ন তুলে চাইল যখন, দৃষ্টি ঠেকল তীরর ঠোঁটের কোণায়। মিষ্টির দানা লেগেছে। কোনোরকমে দেখাল, এখানে লেগে আছে। তীব্র সঙ্গে সঙ্গে ঝুঁকে গেল আবার। লম্বাটে দেহের সাথে মুখটা নেমে এলো পুষ্পিতার কপালের কাছে। বলল নিঃসংকোচ, মুছে দাও তাহলে। পুষ্পিতার শ্বাসরুদ্ধকর দশা হয়, কিন্তু হুকুম তামিল করতে ভোলেনি। ওড়নার মাথা তুলে ঠোঁটের চারপাশ মুছিয়ে দিল। এক জোড়া চোখ, অভিন্ন কিছু অনুভূতি, আর দুজনের তপ্তশ্বাসের টক্করে সেই মুহূর্তটা মোহময় হয়ে ওঠে। পুষ্পিতা মনের খেই হারায়। তীরর দিকে ঠিকরে রাখে প্রণয় নজরের সবটুকু। সে পুরুষ কি টের পেল তা? আচমকা এক ভয়ানক কাণ্ড ঘটাল তীব্র। খপ করে পুষ্পিতার হাত ধরে ফেলল। চমকে উঠল মেয়েটা। প্রেমিকার নয়ন তারায় কিছু শঙ্কার মেঘ হৈ হৈ পালা তুলল। তীব্র হাতটা শক্ত করে ধরেছে। ব্যথা দিতে নয়, আগলে রাখতে। কেমন কণ্ঠে বলল, পুষ্পিতা, তোমার নামটা এত সুন্দর হওয়ার পরেও আমি তোমাকে কি বলে ডাকি জানো? পুষ্পিতা প্রশ্নের সাথে তীরর ছুরিকাঘাত দৃষ্টির সন্ধি পেল না। সুধাল কাপা কণ্ঠে, ককি নামে? তীব্র হুট করে ঠোঁটটা কানের কাছে নিয়ে গেল। পুষ্পিতার আস্ত শরীর জমে রইল, যখন তপ্ত কিছু হাওয়া উড়ে এসে বলে, আমার ভীতু মেয়ে। বিকেল বেলা। নাহিদকে ছাদে যেতে দেখে নুহাও পিছু পিছু এলো। ছাদের শেষ মাথায় গিয়ে পিঠ ফিরিয়ে বসেছে সে। নুহা দূরে দাঁড়িয়ে কিক্ষণ উকিঝুঁকি দিল। নাহিদের কাঁধ বেশ চওড়া, তাই বিশেষ কিচ্ছু দেখতে না পেরে। সুধাল, কি করছেন? নাহিদ পেছনে ফিরে চায়। ওকে দেখেই হাসি টানে ঠোঁটে। ও আপনি? এই তো গাছ লাগাচ্ছি, পরিবেশ বাঁচাচ্ছি। নুহা হেসে ফেলল। এগিয়ে এলো চপল পায়ে। বিশাল রঙের কৌটো কেটে তার ভেতর মাটি দিচ্ছে নাহিদ। পাশেই রাখা ছোট ছোট গোলাপের চারা। নুহা নাহিদের কাছেই বসল। ছেলেটা মনোযোগ দিয়ে কৌটোতে মাটি বসাচ্ছে। ফর্সা কপাল ছুঁয়ে টপটপ করছে ঘামের রেখা। নেভি ব্লু শার্টটা পিঠের কাছে ভিজে চুপচুপে। শরীরে কোনো পারফিউমের গন্ধ নেই। ঘর্মাক্ত, ব্যস্ত এক যুবক। অথচ নুহা আবিষ্কার করে ফেলল, এই ছেলেটির প্রেমে একটু নয়, তার থুবড়ে পড়ার রেশ ভীষণ রকম গাঢ়। কিন্তু ওনার মধ্যে তো তার ছিটে ফোটাও নেই। এই যে নুহা পাশে বসেছে, অথচ দেখো তার সব নিবেশন ওই ফুলের চারায়। নুহার প্রথমবার আফসোস হলো কেন এই মুহূর্তে সে ফুলের চারা হয়ে জন্মায়নি। তাহলে নাহিদের মনোযোগ সবটুকু এখন ওর ওপর থাকত না? নিজের বোকা বোকা ভাবনায় নুহার নিজেরই হাসি পেল। হাসল ফিক করে। নাহিদ অমনি ফিরল ওর দিক। সুধাল ভ্রু কুচকে, কিছু হয়েছে? মেয়েটা সতর্ক হয়ে হাসি থামায়। দুপাশে মাথা নেড়ে বলে, কই, না তো। হাসলেন কেন? প্রশ্নটা শোনার আগেই কথা ঘোরাতে বলল, একা একা গাছ লাগাচ্ছেন?
আমি হেল্প করি মিস্টার নাহিদ? অবশ্যই, কেন নয়। তবে প্লিজ আপনি নাহিদ ডাকবেন না আমাকে। ও মা, তাহলে কি ডাকব? কেন? এতদিন যে বিশেষণে ডেকে এসেছেন। আসলে প্রথম থেকে আপনার মুখে ওই নাম শুনতে শুনতে আমার এখন নিজের আসল নাম শুনতে ইচ্ছে করছে না। উইল ইউ প্লিজ কল মি মিস্টার ঢ্যাঁড়স? নুহা জোরে হেসে উঠল এবার। আকাশে বাতাসে মিশে গেল তরুণীরা হাস্যরসের ছন্দগুলো। ভালো লাগায় নাহিদের মন জুড়িয়ে দিল সাথে। এই তো, মেয়েটা কি চমৎকার করে হাসে। আর সেদিন ওর ওপর রাগ করে কেমন গোমরামুখে ছিল। না, এই চেহারা হতে হাসিটা নাহিদ নিজের জন্যে সরতে দেবে না। জোর করে হলেও ধরে বেঁধে রাখবে। কিন্তু জোর করবে কিভাবে? ওর তো তীরুর মতো ঠাটবাট নেই। নুহা নাহিদের বিস্তর ভাবনার হদিস জানে না। সে প্রফুল্ল চিত্তে কাজ করতে এলো। স্নিগ্ধ কোমল হস্তযুগল নিমিষেই ডুবিয়ে দিল কাদামাটির স্তূপে। নাহিদ যখন এসবে ব্যস্ত হয়ে পড়ে, নুহার মনের ব্যস্ততা তখন ভিন্ন কিছু নিয়ে। শান্ত প্রকৃতিতে সে আচমকা প্রশ্ন ছুড়ল, আপনি মিথিলা আপুকে অনেক ভালোবাসেন, তাই না? নাহিদের হাত দুটো থেমে যায়। তেমনি বদলে গেল চিবুক। কেমন থমকে থেকে বলল, হঠাৎ এই কথা শুনতে ইচ্ছে করছে। ওই দিন যে বললেন আমরা বন্ধু, আরও কত কি। তা বন্ধুর মনের কথা শুনতে চাইতে পারি না? পারবেন না কেন? নিশ্চয়ই পারবেন। তবে সে এখন অন্যের বউ। তাই এসব ভালোবাসাবাসির প্রসঙ্গ না টানাই ভালো। আমার প্রশ্নের জবাব এটা নয়, এখনও ভালোবাসেন কি না, শুধু এটুকু বলুন। নাহিদ ফোঁস করে শ্বাস ছাড়ল। তার বিষণ্ণ চেহারায় নুহার কাতর নজর, যেন একটা উত্তরের পৃষ্ঠে অপেক্ষা করছে অনেক কিছু। ও বলল, প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না নুহা। আমি তো সত্যিই ওকে ভালোবেসেছি, মন বিনিময় করেছি। আমার দিক থেকে আমি সৎ ছিলাম। এত তাড়াতাড়ি কি সেই সততা মুছে ফেলা যায়? নুহার মুখে আধার ঘনিয়ে এলো। নাহিদ যে আকারে ইঙ্গিতে হ্যাই বোঝালো তাকে, এই ধ্রুব সত্যিটা কেন যেন একটুও মেনে নিতে পারল না। খানখান হওয়া বুকের দুই ধারের চিহ্ন সে আদলে ফুটতে দেয়নি তাও। ভীষণ সহজ কণ্ঠে বলল, তা অবশ্য ঠিক। কিন্তু আপু হয়তো এখন নিজের সংসার নিয়ে সুখেই আছে। তাহলে আপনি নিজের জীবন নিয়ে কিছু ভাবছেন না কেন? নাহিদ একটু চুপ থেকে বলল, কি ভাবব? যেমন চলছে চলুক না। নুহা জিভে ঠোঁট চুবিয়ে শুধাল, কেন? নতুন করে কাউকে ভালোবাসার ইচ্ছে নেই? নাহিদ হেসে ফেলল, যেন ভারী মজার কিছু শুনেছে। আমাকে কে ভালোবাসবে? আপনি বলেন আমি ঢ্যাঁড়স, বন্ধুরা ডাকে গরু, বাড়িতে বাবা ডাকেন বেয়াক্কেল। এমন ছেলেকে কেউ জেনে বুঝে জীবনে জড়ায় বলুন তো? দেখলেন না মিথিলা কি করল? এরপরেও আবার ভালোবাসতে যাব, আবার ছ্যাঁকা খাব। প্রতিবার আমার বাঁকা শিরদাঁড়া সোজা করতে তো আমার বন্ধুরা আসবে না। নুহা শক্ত চিবুকে ভাবল, বেয়াক্কেল তো তুই বটেই। না হলে পাশে বসা একটা মেয়ে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে আর তুই বলছিস আমাকে কে ভালোবাসবে? মুখে বলল, আপনি মন থেকে চেয়ে দেখুন, কেউ না কেউ ঠিক আসবে। নাহিদের কথায় অনীহা, আমার আসলে ইচ্ছে নেই বুঝলেন। তবে ভাগ্যে কি আছে তা তো আর জানি না। বাড়িতে এখনই সবাই বিয়ে করছে। ওদের চাপে বিয়ে করলেও এত তাড়াতাড়ি আমি কাউকে ভালোবাসতে পারবো না। এক মিথিলাকে ভালোবেসেই এমন কুল হারিয়ে ফেললাম, নতুন করে ঢেউয়ের খোঁজ করার সাহস নেই আমার। নুহার কেমন কান্না পেয়ে যাচ্ছে। ভেতরের সেই শক্তপোক্ত বুনিয়াদ আজ টলছে হাওয়ায়। খুব প্রয়াসে স্বাভাবিক থেকে বলল, মানুষের মন কখনো ঢেউয়ের মতো হয় না, মন হয় গাছের মতো। একটা গাছ ততক্ষণ মরে না যতক্ষণ একে আমরা ভালোবেসে আগলে রাখি। এই গোলাপের চারাগুলোই দেখুন না, ওদের যদি আপনার মন ধরা হয়, তাহলে এই যে আজকে আপনি কিছু সার, কিছু জল আর কিছু মাটির সাথে নিখুঁত মনোযোগ দিয়ে ওদের টবে লাগাচ্ছেন, এতেই কিন্তু ওরা সারা জীবন বেঁচে থাকবে না। আজ থেকে প্রতিটা দিন একটু একটু করে আপনার ওদেরকে যত্ন করতে হবে। অল্প অল্প করে ওরা বড় হবে। তখন একটা শক্ত খুঁটি গাড়তে হবে ওদের ধরে রাখতে। এক সময় আপনার সেসব যত্নের প্রতিদান হিসেবে ফুল ফুটবে গাছে। সতেজ পাতা বলবে দেখো, তোমার চারপাশটা সুগন্ধে মাতাল করে দিতে আমার অংশকে আমি পৃথিবীতে এনেছি। আমাদের মনও ঠিক একই রকম।
একে অন্যের দাস্তে ফেলে রাখতে নেই। এর দায়িত্ব আমাদের, শুধু আমাদের। মন বড্ড নাজুক। আপনি হাতের মুঠোয় নিয়ে ওকে শাসন করতে পারবেন না, কিংবা যা বোঝাবেন ও তাই বুঝবে না। ওকে আকাশের মুক্ত পাখিদের মতো উড়তে দিতে হবে। ও উড়বে, যত ইচ্ছে উড়বে। শুধু আপনি দূর থেকে একটু যত্ন আর একটু ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবেন। ব্যাস, ও একদিন ফুলের মতো বিশেষ কিছু উপহার দেবে আপনাকে। কিন্তু তা না করে আপনি যদি ওকে ভাগ্যের ওপর ছেড়ে রাখেন তাহলে চলবে কি করে বলুন তো? নাহিদ সব কথা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনল। অবাক হয়ে বলল, আপনি জীবনকে এত সুন্দর করে ভাবেন নুহা? কই, আগে কখনো এভাবে বলেননি তো। নুহা মুচকি হেসে বলল, আগে আমিও ভাবিনি। আপনারই মতো নিজের মনকে অবহেলায় ফেলে রেখেছিলাম। এই তো কিছুদিন ধরে আমি ওকে খুব যত্ন করছি জানেন। আর তার বিনিময়ে ও কিন্তু আমাকে খুব দামি একটা জিনিস দিয়েছে। কি সেটা? নাহিদের প্রশ্নে আগ্রহ। নুহা ঠোঁট টিপল। সেই দামি জিনিস যে স্বয়ং আপনি, তা আর বলতে পারল না। প্রসঙ্গ কাটাল। আমার কথাগুলো শুনে আপনি কিছু অনুভব করলেন? আপনার কি করা উচিত সে নিয়ে? নাহিদ নিষ্পাপের ন্যায় বলল, কি করব, আপনিই বলে দিন না। নুহা হাসল। আমি কেন বলবো? আমি তো শুধু আপনাকে পথ দেখালাম। এখন আপনার মন, সে যা করতে বলবে, যেদিকে যেতে চাইবে আপনিও তাই তাই করবেন। আমার কি মন চাইছে আমি নিজেই বুঝতে পারছি না। পরাস্ত কণ্ঠে জানালো নাহিদ। তাহলে আপনার মনের দিকে তাকান। নুহা ফুলের চারায় ইশারা করে। নাহিদ তাকালো সেদিকে। চারার গোড়ায় 4টে হাত একসাথে মাটি দিচ্ছে। এক জোড়া ওর, আরেক জোড়া নুহার। নাহিদের কপালে ভাঁজ বসল। কিছু বুঝতে না পেরে পাশ ফিরল আবার। নুহা উঠে দাঁড়ালো হঠাৎ। এর অর্থ আপনি যেদিন বুঝবেন, সেদিন আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন নাহিদ। আমাকে নতুন করে আর কিচ্ছু বলতে হবে না। তারপর ঘুরে হাঁটা ধরল সে। মেয়েলি ক্ষুদ্র দেহটা মিশে গেল বিকেলের নরম রোদে। নাহিদ সেদিকে নির্নিমেষ চেয়ে থাকে। চোখে মুখে প্রশ্নের বন্যা। নুহা আসলে কি বোঝালো তাকে? সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 41। খোরশেদুল পলাশের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু সব জায়গা থেকে তাকে ব্লক করে রেখেছে ছেলেটা। নাগালে পাবার কোনো উপায়ই নেই। ভদ্রলোক তারপর ফোন করলেন পলাশের বাবা মাকে। আর ঠিক ততবার মুখের ওপর কল কেটেছেন তারা। শেষে হাল ছেড়ে বিমর্ষ চিত্তে বসে রইলেন খোরশেদ। এর মাঝে সালমা এলেন ঘরে। ওনার মুখেও সমান অন্ধকার। মন মেজাজ কারোরই ভালো নেই। মিথিলা ঠিক করে খাবার মুখে তুলছে না। খোরশেদেরও একই অবস্থা। দুজনকে খাওয়ার কথা বলতে বলতে সালমার মুখ ব্যথা হওয়ার জোগাড়। অবশ্য যা সব ঘটছে, গলা দিয়ে কারি বা দানা নামবে। খোরশেদের হাতের মুঠোয় ফোন। চেহারায় ঘোর আমাবস্যা দেখে কপালে ভাঁজ ফেললেন তিনি। কাছে এসে শুধুলেন, কি হয়েছে? ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেললেন। পলাশদের কারো সাথে যোগাযোগ করতে পারছি না। এখনো এসব নিয়ে পড়ে আছো? আর যোগাযোগ করে কি লাভ বলো তো? যা হওয়ার সে তো হয়েই গেছে। তালাকনামায় সই নিয়েছে যখন, কিছু কি আর বেঁচে আছে? খোরশেদের আহত ভঙ্গি নিমিষেই শক্ত হল। অমন করেই বললেন, তোমার কি মনে হয় আমি সব ঠিক করতে কল দিয়ে যাচ্ছি? না, অন্য কারণে দিচ্ছি। আমি জানতে চাই আমার মেয়ের সাথে ওরা এমন কেন করল। কিসের কম ছিল আমাদের? ওরা মোটামুটি যা চেয়েছে সবই দেয়ার চেষ্টা করেছি আমি। মেয়ের গা ভরে স্বর্ণ দিলাম। ছেলেকে মোটা চেইন, আংটি, দামি স্যুটবুট, 70 জনের কথা বলে 100 জন এসে গান্ডেপিণ্ডে খেয়ে গেল। সেসব কি এই 6 মাসের মাথায় আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়ার জন্যে? এরপরেও সব আমি চুপচাপ মেনে নেব? তাহলে কি করবে? ওদের সাথে তর্ক করবে? না থানা পুলিশ করবে? যেটাই করো না কেন, তাতে সম্মান কি বাড়বে আমাদের? না মেয়ের ঘর জোড়া লাগবে? উল্টে ওদের শিক্ষা দিতে গিয়ে মেয়েটাকে দিনের পর দিন হেনস্থা হতে হবে না? আজ ঘটনা কেউ জানে না, কাল সবাই জানবে। আর সবার আগে আমার মেয়েকে কে কথা শোনাবে জানো? আম্মা। তিনি তো তোমার মতোই আরেকজন। মানুষের দুর্বলতা পেতে দেরি, সেটা নিয়ে খোঁচা দিয়ে দিয়ে ঘা বানাতে দেরি নেই।
নিজের নাতনি হলেও মিথিলা ওনার কতটা অপছন্দের সে তো আর অজানা কিছু নয়। পুষ্পিতার সময়েই যা যা বলেছিল সব আমার এখনো স্পষ্ট মনে আছে। শেষটুকু বিড়বিড় করলেন সালমা। কিন্তু খোরশেদুলের কানে পরিষ্কার ঢুকেছে। টের পেলেন আচমকা বুকের বাপাসটা মুচড়ে উঠল ব্যথায়। কিসের ব্যথা এটা? তার তো বুকের ব্যামো নেই। খোরশেদুলের মস্তিষ্কে হামলা চলল উত্তরের। জানিয়ে গেল এ ব্যথা অনুশোচনার। চট করে কিছু অতীত বইয়ের পৃষ্ঠার মতো উল্টে পাল্টে চোখের পর্দায় ভেসে উঠল। মনে পড়ে গেল মিথিলার সেই বিয়ের রাতের কথা। স্বয়ং ওনার চোখের সামনে দিয়েই তো পুষ্পিতাকে বিট্টু মাস্তান তুলে নিয়ে গিয়েছিল। সবটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন খোরশেদুল, কিন্তু কিচ্ছুটি করেননি। করতে কি পারতেন না? চাইলে হয়তো আটকানোও যেত, কিন্তু না, কিছু স্বার্থের তাগিদে কুলুপ এঁটেছিলেন মুখে। চেয়েছিলেন যা হচ্ছে হোক, পুষ্পিতার ক্ষতি হলে তার তো কিছু নয়। আর তারপর মিথ্যে দোষ দিয়ে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে অবধি দিয়েছিলেন শুধুমাত্র দায়িত্ব হতে হাঁপ ছাড়বেন বলে। এসব কি পাপের খাতায় যুক্ত হয়নি? আচ্ছা, এই কর্মফলটাই কি পাচ্ছেন এখন? কোনোভাবে ওনার অন্যায়ের জন্যেই কি মিথিলার সাথে এমন হল? খোরশেদুলের নিভু নিভু চোখজোড়া সতর্কতায় হকচকিয়ে ওঠে। অমন সরল মেয়ের প্রতি কুৎসিত অবিচার করার শাস্তিটাই কি এখন হাতে নাতে দেয়া হচ্ছে তাকে? খোরশেদ চোখ নামিয়ে নিজের ভাঙা হাতটা দেখলেন এক পল। মন বলল, চিন্তা বলল সমস্ত শরীরের শিরা উপশিরাও, হ্যাঁ পাচ্ছেন। স্তব্ধের ন্যায় বসে থাকা খোরশেদুলের ওপর নজর ফেললেন সালমা। গভীর ভাবনায় দেখে শুধালেন, কি ভাবছ? নড়ে উঠলেন ভদ্রলোক। তারপর আবার সেই ঠোঁট নামিয়ে চুপটি করে গেলেন। সালমা ভাবলেন হয়তো মিথিলার চিন্তা করছে। আশ্বাস দিয়ে বললেন, তুমি এসব নিয়ে এত ভেবো না খোরশেদ, যা হয়েছে মেনে নাও। আর মিথিলার সামনে এ নিয়ে কোনো কথাও তুলো না। মেয়েটা এমনিতেই সদ্য ঘর ভাঙার শোকে কাহিল হয়ে আছে। এটা ওটা করে ব্যস্ত থাকার চেষ্টা করলেও আমি তো মা, আমি বুঝি আমাদের এই সময়ে ওর পাশে থাকা উচিত। আমরা বরং ওকে ওর মতো ছেড়ে দিই। খোরশেদুল নিশ্চুপ। সালমা কথা শেষ করে উঠতে নিলেই প্রশ্ন ছুড়লেন হুট করে, আমি পুষ্পিতার সাথে অনেক অন্যায় করেছি, তাই না সালমা? ভদ্রমহিলা থমকে গেলেন স্থানে। অবাক চোখে বললেন, হঠাৎ এই কথা? খোরশেদুলের কণ্ঠে ভাঙ্গনের সুর। আমার সত্যিই আজকে এমন মনে হচ্ছে সালমা, আমি হয়তো খুব বড় অপরাধ করে ফেললাম। না হলে দেখো, পুষ্পিতা যতদিন আমাদের সাথে ছিল কখনো খারাপ কিছু হয়নি। ভালোই ছিলাম আমরা। এসব ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু ছিল না, কিচ্ছু না। অথচ ও যাওয়ার পরপরই আমাদের জীবনে কেমন আমূল একটা পরিবর্তন এসে গেল। ঘর থেকেও শান্তি নেই। কেমন কেমন করে যেন সংসারের সব শান্তি ফুরিয়ে যাচ্ছে দেখেছ? এসব ওই অনাথ বাপমা হারা মেয়েটার সাথে অমানুষের মতো আচরণের শাস্তি নয় তো সালমা? সালমা হা করে চেয়ে রইলেন। মুখে টু শব্দ এলো না, চোখে মুখে অবিশ্বাস। এসব কি ঠিক শুনছেন? খোরশেদ সত্যিই অনুতপ্ত, কিন্তু এই দু কথায় অতীত ভুলে তিনি গলে যেতে পারলেন না। কঠোর চিবুকে বললেন, পুষ্পিতাকে নিয়ে আমি তোমার সাথে কোনো আলোচনাই করতে চাই না। ফিরতে পা বাড়ালেন সালমা। তক্ষুনি হাতটা টেনে ধরলেন খোরশেদ। ভদ্রলোকের চোখে পানিতে চমকে গেলেন রমণী। স্তম্ভিত আওড়ালেন, তুমি কাঁদছ খোরশেদ? খোরশেদের চোখের জল কোটরেই রইল না। সত্যি সত্যি ঝোড়োঝোড়ো করে কেঁদে ফেললেন ভদ্রলোক। সালমা, আমার খুব অনুশোচনা হচ্ছে, বিশ্বাস করো। আমার মন বলছে পুষ্পিতা আমাকে অভিশাপ দিয়েছে। হয়তো সেজন্যেই আমি, আমার মেয়ে, আমাদের ভালোটুকু আল্লাহ তুলে নিয়েছেন। না হলে 6 মাসের মাথায় আমার মেয়ের সংসার ভাঙবে কেন? অচেনা অজেনা লোকজন এসে আমাকেই বাপিটিয়ে যাবে কেন? সালমা নিরুত্তর। কখনো কি ভেবেছিলেন পুষ্পিতার জন্যেও স্বামীকে কাঁদতে দেখবেন এভাবে? মেয়ের তালাকের ব্যাপারটায় খোরশেদুলের ভেতরটা নড়বড়ে হয়ে গিয়েছে। ওপর থেকে সহজ রইলেও ভেতর ভেতর যে একটু বেশিই ভেঙে পড়েছেন, বুঝতে বাকি নেই ওনার। এই মুহূর্তে পুরনো ক্ষততে নতুন করে নুন ছেটালেন না তিনি। আগের মতো পাশে বসে বললেন, আচ্ছা ঠিক আছে, কেঁদো না, শান্ত হও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছ খোরশেদ, এই অনেক। খোরশেদ ঘন ঘন মাথা নাড়লেন। হাঁসফাঁস করে বললেন,
ভুল নয় সালমা, ভুল নয়। এ পাপ, আমি পাপ করেছি। কিসের পাপ? স্ত্রীর প্রশ্নবিদ্ধ দৃষ্টির সুরাহা ভদ্রলোক দিতে পারেননি। কথার বানে তেরে আসা জিভ সামলে নিলেন ত্রস্ত। সেদিন বিট্টু পুষ্পিতাকে নিয়ে যাওয়ার ঘটনা যে তার চোখের সামনেই ঘটা, বেমালুম চাপা দিলেন বুকে। এসব তিনি কাউকে জানাবেন না, কাউকে না। সালমা শুনলে তো কখনো ক্ষমা করবে না। যদি ছেড়ে চলে যায়। মানুষ হিসেবে এমনিতেই স্বীয় সত্তাকে অনেক নিচে নামিয়ে ফেলেছেন খোরশেদ। সালমা পাশে না থাকলে যে পুরোপুরি তলিয়ে যাবেন অন্ধকারে। তাই এড়িয়ে গেলেন সেসব। নিজের মতন ফ্যাসফ্যাসে আওড়ালেন, আমি পুষ্পিতার কাছে ক্ষমা চাইব। ওকে পেলেই ক্ষমা চাইব। বলবো সব অভিশাপ তুলে নিতে। আমার আর আমার মেয়ের জীবনে কি তাহলে একটু শান্তি ফিরে আসবে সালমা? সালমা কাষ্ঠ হাসলেন উত্তরে। বিড়বিড় করলেন, আমার পুষ্পিতা কাউকে অভিশাপ দেয়ার মেয়েই নয়। নুহা ঘরে ঢুকতেই ভাঁজ বসল ভ্রুতে। বিছানায় হাঁটুতে থুতনি গুজে বসে আছে পুষ্পিতা। শুভ্র আননে একটুও প্রদীপ শিখা নেই। আবার কি হলো মেয়েটার? এই তো যাওয়ার আগে কত হাসি হাসি দেখে গেল। সার সার করে লজ্জায় মুখে ফেনা তুলছিল প্রায়। হঠাৎ এমন গোমরামুখে কেন? ও তড়িঘড়ি করে নিকটে এলো। নিচু চিবুকটা আঙুলে তুলে বলল, কি হয়েছে? চেহারার এই অবস্থা কেন? পুষ্পিতা চোখ তুলে নামিয়ে আনল আবার। পানসে মুখবিবরে পরিবর্তন এলো না। বলল, অমন লটারির ওখান থেকে ফোন করেছিল। লটারির ওখান থেকে? ওই যারা ফ্ল্যাটের দায়িত্বে। নুহা একটু চিন্তায় পড়ে গেল। পুষ্পিতাকে ওখান থেকে ফোন করবে, তীব্র এসব বলেনি। সায় মেলাল তাও। ও আচ্ছা, কি বলল? এই সপ্তাহেই শিফট করতে। নুহা খুশি হয়ে বলল, আরে বাহ, এটা তো ভালো খবর। তুই তাহলে আজকেই গোছগাছ করে ফেল। আমিও আম্মুকে বলে রাখছি। পুষ্পিতা সাথে সাথেই বলল, আমি কোথাও যাব না। আকাশ থেকে পড়ার মতন করে চাইল নুহা। যাবি না কেন? পুষ্পিতার নির্লিপ্ততা জবাব, আমার কোনো ফ্ল্যাটের দরকার নেই। নুহা ভরকে গেল আরও। কণ্ঠে উদ্বেগ এনে বলল, ও মা, এ কি কথা? হঠাৎ হয়েছেটা কি বলবি তো? পুষ্পিতা কাতর চোখ তুলল। মৃদু চোটপাট টানল কথায়। কি হয়েছে তুই জানিস না? স্যার এখানে থাকেন, তাহলে আমি ফ্ল্যাটে গিয়ে কি করব? নুহার গুটিয়ে থাকা কপাল সহসা টানটান হল। মনে মনে বলল, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সাথে চটপট একটা কাজ করল সে। হাতের ফোন মেলে ব্যস্ত থাকার ভান করে বলল, স্যার এখানে তাতে তোর কি? আমার কি মানে? তুই বুঝতে পারছিস না। আমি স্যারকে ছেড়ে যেতে পারবো না। স্যার যেখানে থাকবেন, আমিও সেখানেই থাকব। ইস কি প্রেম! তাহলে স্যারকেও ফ্ল্যাটে নিয়ে চল। পুষ্পিতা ঠোঁট উল্টে বলে, নেয়া গেলে কি আর বসে থাকি? কবেই নিয়ে যেতাম। স্যার ছেলে হয়েই তো সমস্যাটা হয়ে গেল। নুহা ঠোঁট চেপে হাসি আটকাল। এর মাঝেই ওর হাঁটু আঁকড়ে ধরল মেয়েটা। অনুনয় করল, নুহা তুই আর আন্টি মিলে ফ্ল্যাটে শিফট করো না প্লিজ। আমি বরং এখানেই থেকে যাই। কি যাতা বলছিস? তোকে এখানে রেখে আমরা চলে যাব? আম্মু মানবে কখনো? এমনিতেই তো যেতে রাজি ছিল না। কত করে বলে বলে তারপর একটু মানিয়েছি। এখন যদি শোনে তুই যেতে চাইছিস না, তাহলে আম্মু কেন যাবে? তার থেকেও বড় কথা আমি বা কেন তোর এসব অবান্তর আবদার শুনব? পুষ্পিতা নিঃসহায়ের মতন বলল, তাহলে আমি কি করব? স্যারকে ছেড়ে ওখানে আমি কখনো যাব না। প্রতিটা দিন সকালে বের হয়ে ওনাকে দেখি। বিকেলে কাপড় তুলতে গিয়েও ছাদে দেখতে পাই। রোজকার এই দেখা সাক্ষাৎ যে আমার একটা অভ্যেসে বদলে গেছে। এখন দূরে গিয়ে আমি ওনাকে ছেড়ে থাকতে পারব? এর চেয়ে ভালো হবে ওনাদের ফোন করে বলে দেই, বলি যে আমাকে ওসব বাড়িটারি কিচ্ছু দিতে হবে না। পুষ্পিতা ফোন তুলতে গেলেই ধরফর করে আটকে দিল নুহা। আরে না না, কি করছিস? যেচে আসা সৌভাগ্যকে এইভাবে কেউ পায়ে ঠেলে দেয় গাধি। তুই যে তোর স্যার ছাড়া এখান থেকে নরবি না, এটা আমাকে আগে বলিসনি কেন? আমি তাহলে এত কষ্ট করে আম্মুকে রাজি করাতে যেতাম। সব ঠিক হওয়ার পর এখন মানা করলে আম্মু কি ভাববে? ও নিষ্পাপের ন্যায় বলল, আমি তো বুঝতে পারিনি ওরা এখনই শিফট করতে বলবে। তাহলে কি ভেবেছিলেন আপনি বিয়ের পর একবারে বাচ্চা কাচ্চা সহ যেতে বলবে? তা না। উফ,
আমি বোঝাতেই পারছি না। বোঝানোর দরকার নেই, এখন কি করবি তাই বল। পুষ্পিতা সেই একই রকম আফসোস করল। স্যারকেও যদি নিয়ে যাওয়া যেত। ইস, নুহা বলল। যাবে না কেন? আলবাত যাবে, কিন্তু অবিবাহিত ছেলে তো আর আম্মু তোর সাথে এলাও করবেন না। তাই বরং ভাব ওনাকে কিভাবে নিয়ে যাবি। ব্যাগে ভরে, নাকলে করে? ছি অসভ্য। তীব্র তখন বন্ধুদের সাথে ক্যারম খেলছিল। হঠাৎ টুং করে মেসেজ টোন বাজে। নুহার নাম জলজল করতে দেখে আলগোছে উঠে গেল সে। নাহিদকে বলল ওর হয়ে খেলতে। নুহার মেসেজ মানে পুষ্পিতাকে নিয়ে কিছু। আর ভীতু মেয়ের প্রসঙ্গ তীরর কাছে সবার থেকে দামি। ও আরাম করে চেয়ারে বসল। নুহা মেসেজ নয়, একটা 3 মিনিটের ভয়েস রেকর্ডিং পাঠিয়েছে। পুষ্পিতার এক একটি বোকা বোকা কথা, তাকে ছেড়ে যাওয়ার দুঃখ, হাহুতাশ সব শুনে কিছুক্ষণ মুখ বনে থাকল সে। ভীতু মেয়ে ওকে রেখে যেতে চাইছে না? শুধুমাত্র ওর পাশাপাশি থাকবে বলে একটা ফ্ল্যাট পেয়েও ছেড়ে দিতে চাইছে? তীরর চওড়া বুকে বৃষ্টি নামল। কিছু তৃপ্তির, কিছু শান্তির। জীবনে সে একদম ঠিক মেয়েকে বেছেছে, যার শুধু ওকে দরকার, এসব অর্থবিত্ত নয়। তারপর নুহার শেষ কথার পিঠে পুষ্পিতার অসভ্য বলাটুকুতে ভীষণ মজা পেল তীব্র। ওখানেই আওয়াজ করে ফুরফুরে চিত্তে হেসে উঠল সে। এত হাসির শব্দে বন্ধুরা খেলা রেখে ফতাফত ফিরে চাইল। মিরাজ অবাক হয়ে বলল, কি ব্যাপার? আমাদের ভিলেনের ঠোঁটে আজ হিরোর মতো হাসি কেন? মুশফিক বলল, সে তো আর ভিলেন নেই, সে এখন শাহরুখ খান। দুহাত যখনই দুপাশে বাড়াবে, ওপাশ থেকে ভাবি ছুটে এসে জড়িয়ে ধরবে বুঝলি। নেচে নেচে গাইবে, বাজিগার ও বাজিগার, তু হে বাড়া জাদুকর। সবাই হো হো করে হাসল। তবে নাহিদ বলল আরেক কথা। ভাই বিট্টু প্রেমে পড়লে কি হবে? সারাদিন তো ওর সাথে আমি থাকি। আমিই জানি, রাগের সেই এক ফোঁটাও বদল নেই। কি মেজাজ এখনো, আমিই টিকতে পারছি না। বউ টিকবে কিভাবে বল? মিরাজ মিটিমিটি হেসে বলল, বোকা ছেলে, বউ টেকাতে মেজাজ নয় মেশিন লাগে, বুঝেছ? সাথে চোখ টিপতেই আবার হেসে উঠল ওরা। নাহিদ বোকার মতন সুধাল, কিসের মেশিন? আরমান ওর গাল টিপে বলে, ওলে বাবুতা, তুমি হরলিক্স খেয়ে বড় হয়েছ না, তুমি এসব বুঝবে না। বন্ধুদের হাসি আর এই ঠাট্টা, নাহিদের সম্মানে এই এক মস্ত বড় আঘাত। কৌতূহল হলেও আর একটা কথাও সে কাউকে জিজ্ঞেস করল না। তবে এর উত্তর তার চাই। দরকার পড়লে নুহার কাছে যাবে। উনি তো কবিতার মতন সুন্দর করে কথা বলেন। জীবন নিয়ে কি দারুণ করে বলেছিল নাহিদকে। সারাদিন ওই কথাগুলোই ওর মাথায় ঘুরেছে। এই বিষয়টা জিজ্ঞেস করলেও নিশ্চয়ই বলতে পারবেন উনি। নুহার সাথে নাহিদের দেখা হলো পরের দিন দুপুর বেলা। ঘরের মেঝেতে চিপসের টুকরো, চানাচুর, কোকের বোতল ছড়িয়ে ছিটিয়ে ছিল। নাহিদ প্রথমে ঝাড়ু দিয়েছে, ইয়া বড় ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করছে এখন। এই মিরাজরা প্রতি বৃহস্পতিবার হানা দেয় বাসায়। রাতভর আড্ডা, তাস খেলার পর ঘুমায় ভোর করে। উঠবেও সেই বিকেলে। বাকি 6 দিনের মধ্যে আশা নিয়ে তীরর করা নিষেধাজ্ঞা। আজকেও সবাই নাক ডেকে ঘুমোচ্ছে। তীব্র নিজেও এত তাড়াতাড়ি উঠবে কি না সন্দেহ। তাই সব খাটুনি ওর ঘাড়ে। লম্বা ডাস্টার দিয়ে ফ্লোর মুছতে মুছতে নাহিদ বসার ঘরের ওইপার অবধি এলো। দরজাটা তখন ঠা করে খোলা। আচমকা নুহাকে যেতে দেখেই দাঁত ছুড়ল সে। তবে আজ আর সম্বোধনে মিস নয়, সোজা নাম ধরে। নুহা, শুনছেন? মেয়েটা ওখানেই দাঁড়িয়ে যায়। নাহিদের কণ্ঠ হতে ছুটে আসা ডাক হৃদয় ছুঁয়ে দেয় সাথে। মুচকি হেসে এগিয়ে এলো ওখানে। জি, কিছু বলবেন? ভেতরে আসুন। নুহা জুতো খুলে ঢুকল। নাহিদের অবস্থা দেখে ভ্রু তুলল কপালে। আপনি ঘরও মোছেন? হ্যাঁ মানে ওই আর কি। নাহিদ লজ্জা পেয়েছে। সেই পুরুষালী কুণ্ঠা দেখে হাসল নুহা। ছেলেটা একটু বেশিই সরল না? পুষ্পিতার চাইতেও অনেক বেশি গাধা। আর এই গাধাটা কি না ওর ভাগ্যেই জুটবে। ইস, ডাকলেন কেন, বললেন না? নাহিদ মনে করে বলল, ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। তারপর হাতের ওসব ফেলে সে আরেকটু কাছে এসে দাঁড়াল। মুখোমুখি হয়ে বলল, আপনি কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনার প্রশ্নের উত্তর দেব আমি?
যে কি না আমার অ্যাসাইনমেন্ট করে দিয়েছে? মজা করছেন না তো? আরে এটা তো বইপত্রের কোনো ব্যাপার নয়, সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আমি আসলে বুঝতে পারছি না দেখেই আপনাকে বলা। নুহা বুকে হাত গুজল। আচ্ছা, বলুন। জেনে থাকলে নিশ্চয়ই বলবো। নাহিদ বলল। হয়েছে কি বিট্টুর মেয়ে? ও শোশব্যস্ত থামিয়ে দেয়। আরে আস্তে আস্তে। এই নাম পুষ্পিতা শুনলে কি হবে ভেবেছেন? জিভ কাটল নাহিদ। সরি, সরি। তারপর ফিসফিস করল। আসলে ওর কথা তো আপনি জানেন, খুব মেজাজি। তো কাল রাতে আমি এটা মিরাজকে বলার পর ও বলল বউ মেজাজ দিয়ে রাখে না, রাখে মেশিন দিয়ে। আপনি কি জানেন ও কোন মেশিনের কথা বোঝালো? নুহা হতভম্ব, হতচেতন। ভ্যাবাচ্যাকার তোপে ঠোঁট দুটো ফাঁকা। পরপরই জলে উঠল স্ফুলিঙ্গের মতো। আপনি এসব অশ্লীল কথা বললেন কেন? আপনার এত সাহস হলো কি করে? হ্যাঁ। নাহিদ ভরকে গেল খুব। অশ্লীলের কি হলো? আমি তো শুধু মেশিনের কথা। নুহা আইধাই করে কথা কেড়ে নেয়। চুপ করুন। আর একটাও কথা নয়। বের হন, এক্ষুনি বের হন এখান থেকে। কিন্তু এটা তো আমার বাসা। উফ, তাই তো। নুহা নিজেই হাঁটা ধরল। আবার ফিরে চেয়ে গোজগোজ করল রাগে। আপনি খুব অসভ্য একটা লোক। আর আমি কি না আপনাকে সরল ভাবি? ছি, আপনারা সবাই অসভ্য, সবাই। হড়বড় করতে করতে নুহা বেরিয়ে গেল। নাহিদ অবোধের মতন চেয়ে রইল সেদিকে। কি এমন বলেছে সে? এত রেগে গেল কেন মেয়েটা? পুষ্পিতাকে হাজার বুঝিয়েও ফ্ল্যাটে শিফট করা যাচ্ছে না। এই বোকা মেয়েও আজকে নিজের জেদে অটল। ওই এক কথা তার, তিরোকে রেখে সে যাবে না মানে যাবেই না। শেষে নুহা হার মানল। তার এত জোরাজোরিই কারণও তিরোই। মানুষটা এত কষ্ট করে, কাঠখড় পুড়িয়ে ওকে একটা বাসা উপহার দিচ্ছে। আর মেয়ে নাকি থাকবেই না সেখানে। না গেলে যে সব আনন্দ মাটি। একটা ফ্ল্যাট পাওয়াতে যে কিছু সীমাবদ্ধ নয় সেসব এখন কিভাবে বলবে নুহা? উপায় বাতলাতে মেয়েটা আবার তিরোর কাছে এলো। এ কদিন তাদের মিটিংয়ের সঠিক জায়গায় হলো ছাদ। আজকেও সেখানেই দুজনে। কিন্তু কারো মাথায় কিছু আসছে না। কিভাবে পুষ্পিতাকে একবারের জন্যে হলেও ফ্ল্যাটে নেয়া যাবে? নুহা জড়বস্তুর মতো ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে। মাঝে মধ্যে নখ কাটছে দাঁতে। তীব্র তখন পায়চারি করছে সামনে। একটা সময় থামল সে। বলল, এক কাজ করো, ওকে গিয়ে বলো আধ ঘন্টার জন্য হলেও ফ্ল্যাটটা দেখে আসতে। আর বলবে, আমিও যাব। যদি রাজি হয় এতে। নুহার আইডিয়া পছন্দ হল। তীব্র সাথে যাবে শুনলে পুষ্পিতা মহাকাশেও যেতে প্রস্তুত। সানন্দে মাথা নেড়ে চটপট ছুটে গেল সে। বের হল পুষ্পিতাকে বগলদাবা করে। মেয়েটা সেই তখনও নিষ্পৃহ। যেখানে ও থাকবে না, সেখানে গিয়ে করবেটা কি? কিন্তু তীব্র যাচ্ছে যখন, তখন আর গাইগুই করল না। এ বাড়ি থেকে ওই বাড়ির পথ রিকশার ভাড়াও কম। আয়েশা খাতুন আজ বাড়িতে, তবে সাথে গেলেন না তিনি। সত্যি বলতে পুষ্পিতার ফ্ল্যাট জেতা নিয়ে আনন্দ হলেও ওখানে থাকা না থাকা নিয়ে তার বিশেষ মাথা ব্যথা নেই। মেয়েটা যেখানে ইচ্ছে থাকল, তাতে ক্ষতি কি? এখানে থাকাতে তার তো অসুবিধে কিছু হচ্ছে না, বরং নুহার সময় কাটে। এত বড় মেয়েকে একটা শূন্য বাসায় একা রাখতে হয় না। গল্প করার জন্যে মনের মতো একটা সঙ্গী পেয়েছে সে। আর যদি ওখানে থাকতে চায়, তাও থাকুক। মোট কথা পুরো ব্যাপারখানাই তিনি পুষ্পিতার মর্জির ওপর ছেড়ে রেখেছেন। 15 মিনিটের মাথায় পুষ্পিতার সেই নতুন গন্তব্য এলো। সদরের সবচেয়ে উঁচু ভবন এটা। পুষ্পিতা হা করে ফেলল, এখানকার একটা ফ্ল্যাটও 10 টাকায় জিতেছে ভেবে। ও রিকশা থেকে নামতে নামতে একবার চারপাশটা দেখল। অধৈর্য চিত্তে সুধাল, স্যার। আরে আসবে আসবে, তুই চল। ফ্ল্যাটের ভেতরে ঢুকে পুষ্পিতার ভ্রু কপালে ওঠার জোগাড়। এত সুন্দর, খোলামেলা, আলো বাতাসে ভরতি। কত বড় বড় বারান্দা। মেঝের সাদা টাইলসগুলো হীরের মতন চকচকে। আচ্ছা, মানুষের টাকা পয়সার কি কোনো মায়া নেই? একটা লটারিতে কেউ এমন বাড়ি দেয়? নুহা পুষ্পিতার পেছনে দাঁড়িয়ে। পুষ্পিতা চারপাশ দেখতে দেখতে আরও ভেতরে ঢুকল। প্রতিটা ঘরে মানানসই আসবাব পাতানো দেখে অবাক না হয়ে পারল না। বিভ্রান্ত কণ্ঠে বলল, এসব ফার্নিচার কার? নুহার উত্তর, তৈরি। কেন তোর? মানে যারা ফ্ল্যাট দিয়েছে তাদের।
এগুলোও তো ফ্রি। পুষ্পিতার খটকা লাগলো এবার। এমনিতেই একটা ফ্ল্যাট, তার ওপর আবার আসবাব ফ্রিতে। সন্দিহান চোখমুখ দেখে অপ্রস্তুত ভাব জোর করে ঠেসে রাখল নুহা। হেসে বলল, আরে এত কি ভাবছিস, এখনো তো ভেতরটাই দেখলি না। আয় আয়। পুষ্পিতাকে আর একটাও প্রশ্ন করার সুযোগ দিল না সে। টেনেটুনে সাথে নিয়ে চলল। শোবার ঘরে পা রেখেই চমকে উঠল পুষ্পিতা। বিছানার পাশের দেয়ালে সালমা আর রাহাতের সাথে তার নিজের ছবি লাগানো। ওই তো এক পাশে সে, আরেক পাশে ছোট্ট রাহাত। কি সুন্দর মমতায় পাখির মতো দুজনকে আগলে রেখেছে মনি। ফ্রেমে নয়, ছবিটা যেন রংতুলিতে আঁকা। পুষ্পিতা স্তব্ধের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর দূর থেকে দৌড়ে এলো কাছে। ছবিটা এত বড়, আধিপত্য পুরো দেয়াল জুড়ে। পাগলের মতো সেই ছবিতে হাত বোলায় পুষ্পিতা। কতদিন পর দেখছে ওদের। সে একবার রাহাতের চোখ নাক ঠোঁট সব ছুঁয়ে ছুঁয়ে দেখে। মনিকে ধরে আরেকবার। আবেগে কোটরে জল ছুটে এলো। কণ্ঠনালীতে উপচে উঠল তুফানের মতো কান্নার স্রোত। দুহাত মিলে দেয়ালের সাথে সাথে মাভাইয়ের ছবিটাকেও আঁকড়ে ধরল সে। ডাকল বোজা গলায়, মনি, আমার মনি। নুহাও সমান বিস্মিত। তীব্র বলেছিল পুষ্পিতার জন্যে সারপ্রাইজ রেখেছে, কিন্তু সেটা যে এদের ছবি দিয়ে, ও জানতই না। এই জন্যেই সেদিন পুষ্পিতার কোনো ফ্যামিলি ফটো আছে কি না জিজ্ঞেস করেছিল, কিন্তু ওর কাছে তো ছিল না। তাহলে কোথায় পেলেন উনি? নুহা অত দূর আর ভাবে না। এইটুকুতেই তিরোর প্রতি সম্মান আর শ্রদ্ধায় শতবার লুটোপুটি খেল। এমন চমৎকার সারপ্রাইজ হয়তো গোটা পৃথিবীতে হয় না। এখানে ধর্মকে টানার কোনো দরকার নেই। ছবির কথাগুলো গল্পের প্রয়োজনেই দেয়া। যারা হালাল হারাম বিবেচনায় গল্প পড়েন, তাদের রোমান্টিক গল্প স্কিপ করাই শ্রেয়। পুষ্পিতার কাছে তো রাহাত আর মনিই ওর পরিবার, ওর পৃথিবী। কিন্তু মেয়েটার মনের খবর তীব্র ভাইয়া কিভাবে বুঝলেন? তার ধ্যান ছুটল পুষ্পিতার কান্নায়। কতগুলো মাস পর একটু দেখছে সবাইকে, হোক ছবিতে, তাও ছুতে পারছে তো। হঠাৎ কি ভেবে সচকিত হল মেয়েটা। কান্না ভুলে ত্রস্ত ফিরল পেছনে। প্রশ্ন ছুড়ল ভেজা স্বরে, এসব কে করেছে? পুষ্পিতার সিক্ত পল্লবের চুইয়ে পড়া জল, মোমের মতো লালচে মুখে মায়ার পাহাড় এড়িয়ে নুহা মিথ্যে বলতে পারল না। স্বীকার করল এক কথায়, তোর তীব্র সার। হতবিহ্বল পুষ্পিতাকে কোনো কথা বলার সময় দিল না প্রকৃতি। খোলা দৌড় দিয়ে তখনই ভেতরে ঢুকল তীব্র। মোশমোশে জুতোর শব্দে ওরা দুজনেই চাইল এদিকে। তীব্র হাসল একটু, কিন্তু সেই হাসি পুষ্পিতা দেখেনি, খেয়ালও করেনি। মানুষটার শুভ্র সাদা মুখখানা তার বুকের ঝড় বাড়িয়ে দিয়েছে আজ। যে ঝড়ে উল্টেপাল্টে গেল ভালোমন্দ, বাছবিচার, ঠিক ভুল, সব কিছুকে শিখেও তুলে হাওয়ার বেগে ছুটে এলো পুষ্পিতা। তীরকে পাথর করতে, থমকে রাখতে হামলে পড়ল তার চওড়া বুকের মধ্যে।